আপনারা যখন স্টুডেন্ট ছিলেন কোনো তান্ত্রিক আপনাদের থেকে হাড় চেয়েছে? আমার হাড় জ্বালাতে কিন্তু হাড় ভেঙে ছেড়ে দেবো। তো এই আঙুল ফাটানো কতটা হেলদি প্র্যাকটিস? এর সঙ্গে কিন্তু কোনো ডেফিনিট সাইন্টিফিক লিঙ্ক নেই। এবার বাঙালিদের খুব প্রিয় একটা অসুখ বাত। কে বাত দেখো কিরকম বিছানায় শোবো আর কিরকম বালিশ ব্যবহার করবো। বিয়ে করেছো? না। টিভির আগের মতো আর ওই যে স্ট্যান্ডার্ড 4টে ওষুধ ছিল সেগুলো দিয়ে আর আরে ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি ছিল। স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড টিভি। ভর্তি দাস তো আপনাদের ল্যাবে। মনে হচ্ছে প্রতিটা বডি উঠে পড়ছে। কি জোরে যে ওখান দিয়ে নেমে চলে এসেছিলাম। আর একটা খুব কমন ডিজিজ দিয়ে লোকে ভোগে, সেটা হচ্ছে মানে ফ্রোজেন শোল্ডার। ডাক্তার কাঁধ জমে গেছে, যত হাড় চেবাবো চিবিয়ে যা যে ছাদু করে খেয়ে ফেলবো। মানুষ তো খেয়েই মরবে। আপনারা যে এক্সরে গুলো করতে দেন ওই প্লেট গুলো দিয়ে যখন লোকজন সূর্যগ্রহণ দেখে আপনার খারাপ লাগে? বলছি এটা আগে বার করে দাও, আমার সামনে থেকে একটু বার করে দাও। ব্রেকআপে আপনি কি করেন, প্লাস্টার করে দেন? আপনারা কেউ কখনো জর্জ ক্লুনি বলে ডেকেছেন? না, জর্জ ক্লুনি। হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। আর ইনজেকশনের আরো একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। আর আজকে পর্বে আমরা কি একজন হাড় জ্বালানো ডাক্তারের সাথে কথা বলবো? না 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 না, একদম না। একজন খুব বিখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর মলয় মণ্ডল। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার নমস্কার। আমার হাড় জ্বালাতে কিন্তু হাড় ভেঙে ছেড়ে দেবো। দেখো কঙ্কাল দেখে বুঝতে পারেন কোনটা ছেলে কঙ্কাল, কোনটা মেয়ে কঙ্কাল, আর কোনটা তৃতীয় লিঙ্গ? অবশ্যই অবশ্যই বোঝা যায়। তৃতীয় লিঙ্গ নয়, তৃতীয় লিঙ্গটা একটু বাড়াবাড়ি হলো। তবে হ্যাঁ, ছেলে কঙ্কাল মেয়ে কঙ্কাল বোঝার একদম কিছু ডেফিনিট গাইডলাইন আছে। সেটা যদিও এই আমার অর্থোপেডিক্সে আর এখন কাজে লাগে না, সেটা মূলত পড়ানো হয় অ্যানাটমিতে এবং তারপরে ফরেনসিক মেডিসিনে। আচ্ছা, একটু যদি বলেন। হ্যাঁ, ফরেনসিক মেডিসিন যেমন ধরো পেলভিসের গঠন, তারপরে হাতের আমাদের বলে ক্যারিং অ্যাঙ্গেল। একটা প্রত্যেক মহিলারা যখন হাঁটেন দেখবেন তাদের যে হিপের সোয়িং হয়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেটা হয় না, সেটা হয় ক্যারিং অ্যাঙ্গেল দিয়ে। আমাদের এলবোটা কোনোই থেকে হাতটা বাইরের দিকে বের করা, কিছুটা জায়গা দেয়া থাকে, সেইটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, ছেলেদের ক্ষেত্রে কম হয়। পেলভিসের গঠন, বাচ্চা ডেলিভারির জন্য পেলভিসের গঠন আলাদা হয়। এরকম প্রতিটা হাড়ের ক্ষেত্রেই কিছু কিছু এদিক ওদিক অল্প বিস্তর চেঞ্জ থাকে। সেক্ষেত্রে এইভাবে বোঝা যায় যে কোনটে মহিলা কঙ্কাল কোনটে পুরুষ কঙ্কাল। এছাড়াও আরো ডিটেলস আছে, সেগুলোতে আর আমি যাচ্ছি না, সেগুলো ফরেনসিক মেডিসিনের আন্ডারে পড়ে যায়। ওকে ওকে। আচ্ছা দেখো, হাড় বেড়ে যায় বলে আমরা শুনেছি, তো হাড় কি সত্যি বেড়ে যায় না? হাড় সত্যিই বাড়ে, হাড় সত্যিই বাড়ে। এমনি একটা হচ্ছে ফিজিওলজিক্যাল বাড়া, ছোট নয় তো, ছোট থেকে তুমি বড় হতে পারতে না, সেটা হাড় বাড়ছে। সেটার জন্য আমাদের প্রত্যেকটা হাড়ের একটা আমাদের বলে গ্রোথ প্লেট। এই গ্রোথ প্লেটের জায়গাটা নরম কার্টিলেজের মতো, ছোটবেলায় বায়োলজি পড়লে খেয়াল থাকবে, তরুণাস্থি। এই কার্টিলেজ বাড়তে বাড়তে আমরা লম্বা হই, বড় হই ইত্যাদি। একটা স্টেজের পর গিয়ে দেখবে 15-16 বছরের পরে ছেলেরা আর বাড়ছে না, মেয়েরা 14 পরে বাড়ছে না, এরকম একটা অ্যাভারেজ। সেক্ষেত্রে গ্রোথ প্লেট বাড়ে। এটা পরে যখন হাড় বাড়ে তখন মানুষ উত্তেজিত হয়ে পড়ে, হাড় বেড়ে গেল, ডাক্তারবাবু হাড় বেড়ে গেল। কোথায় হাড় বাড়তো? মূল হাড় বাড়া একটা হচ্ছে কমন কমপ্লেন হচ্ছে পায়ের তলায়। ডাক্তারবাবু এক্সরে করিয়েছিলাম, এক্সরে লোক বলে দিয়েছে হাড় বেড়ে গেছে, ডাক্তারবাবু তাহলে আমার কি হয়ে গেল? হ্যাঁ, হাড় বাড়ে। এইগুলো বাড়ার অর্থে হচ্ছে আমাদের ওইখানে কোনো একটা মাসল বা টেন্ডন বা লিগামেন্ট, যেগুলো কিনা একটা হাড়ের সঙ্গে আর একটা হাড়ের সংযোগ সূত্র করছে, সেই জিনিসটা টানতে টানতে ওই হাড়ের একটা স্পাইকিং তৈরি হয়। ঠিক আছে, যেমন ধরো তোমার চামড়াটা ধরো রোজ টানতে টানতে কিছুটা ল্যাক্স হয়, হাড়ের তো তা হয় না, ওইটা একটা প্রজেকশনের মতো। আমাদের ভাষায় বলে স্পার, সেইটাকে বলে ক্যালকেনিয়াল স্পার বা হাড় বাড়া। ঠিক আছে, এরকম হাড় বাড়া আবার অন্যান্য জায়গাতে হয়, যেমন ধরো আর্থ্রাইটিস বা বাত, হাঁটুতে আনইভেন সারফেস ঘষা খেতে খেতে হাড়টা একটু বড় হয়ে গেল, সেটা আলাদা হাড় বাড়া। এরকম হাড় বাড়া বিভিন্ন জায়গায় আছে। এছাড়াও কিছু মানুষ আসেন তাদের অদ্ভুত প্রশ্ন নিয়ে, কারণ কিছু আমি বলবো অত্যুৎসাহী রেডিও টেকনিশিয়ান যারা এক্সরের ঘরে থাকেন, তারা ভাবেন তারা অনেকটাই ডাক্তার হয়ে গেছেন। অবশ্যই তারা অনেক ক্ষেত্রে অনেকটাই তারা অভিজ্ঞ, কিন্তু মাঝে মাঝে খুব আলটাপকা মন্তব্য করে। যেমন ধরুন, মানুষের শরীরে অনেক জায়গাতে এক্সট্রা হাড় থাকে। আপনার শরীরে হয়তো সবকটা নেই, বা আমার শরীরে সবকটা, কিন্তু দু এক জায়গায় আছে। এবার আমার যেটা আছে আপনার নেই হয়তো। এবার ওই রেডিও টেকনিশিয়ান হয়তো কখনো দেখেনি, সে বলে দিল আপনার কিন্তু একটা হাড় বেড়ে আছে। ওই হাড়টা কিন্তু নর্মাল, ভ্যারিয়েশন হবে নর্মাল। আমাদের শরীরে প্রায় 27 রকমের এরকম ছোট ছোট হাড় এখানে ওখানে এক্সট্রা দেওয়া আছে, সকলের সব থাকবে তা নয়। এইটাই হচ্ছে একটা হাড় বাড়ার ঘটনা। তবে পায়ের তলার হাড় বাড়াটা একটা বিশেষ ঘটনা। এটা নিয়ে প্রচুর রোগী আসেন আমাদের কাছে। দেখবেন তাদের কমন কমপ্লেন্ট হচ্ছে সকালে উঠে ডাক্তার প্রথমে পা ফেলতেই পারছে না, প্রায় পা লেংড়ে লেংড়ে চলতে হচ্ছে, পেশেন্টরা বলে।
তারপর খানিকক্ষণ পরে আবার সব ঠিক, তারপরে আবার খানিকক্ষণ একটু বিয়ে বাড়ি গিয়ে বসে টসে গল্প করেছেন, উঠে খেতে যাবেন, আবার খোঁড়াচ্ছেন, আবার ঠিক। এই জিনিসটাকে কমন ভাষা আমাদের যেটা ডাক্তারি শাস্ত্রে বলা হয় প্লান্টার ফাসাইটিস। প্লান্টার অর্থে পায়ের তলা, আর ফাসা হচ্ছে এক ধরনের মাংসল জিনিস যেটা একটা হাড়ের সঙ্গে একটা হাড়ের কানেকশন রেখেছে। আর এনি আইটিস, ছোটবেলা থেকে শুনছি অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে, কোলেসিস্টাইটিস হচ্ছে, টনসিলাইটিস হচ্ছে। আইটিস মানে ইনফ্লামেশন, বাংলা একটা কঠিন শব্দ প্রদাহ, আমার কথায় রগরগে হয়ে গেছে, ওই জায়গাটা ঘেটে রয়েছে, রগরগে হয়ে গেছে, ইনফ্লেমড হয়ে গেছে, সেইটা কষ্ট দিচ্ছে। এবার এই যে প্লান্টার ফাসাইটিস, এটা যে সবসময় হাড় বাড়লেই হবে তা নয়, হয়তো তোমারও এক্সরে করে দেখা যাবে তোমার পায়ের তলায় হাড় বেড়ে আছে কিন্তু তোমার কষ্ট নেই, আবার আমার পায়ের তলায় ব্যথা হচ্ছে, আমারও তো হাড়টা বেড়ে নেই। সো ইটস নট অলওয়েজ কোরিলেটেড, কিন্তু একটা কমন একটা 80% 85% অ্যাসোসিয়েশন পাওয়া যায়, হাড় বেড়ে আছে এবং প্লান্টার ফাসাইটিস হচ্ছে। এটাই প্লান্টার ফাসাইটিস হলে কি করা? প্লান্টার ফাসাইটিস হলে চিকিৎসা বলতে প্রথম দিকটা আমরা চেষ্টা করি অন্তত 1.5-2 মাস আমরা চেষ্টা করি কনজারভেটিভ ম্যানেজমেন্ট। কনজারভেটিভ মানে যেখানে আমরা অপারেশন করতে হচ্ছে না, ওষুধ খাবে, ব্যায়াম করবে ইত্যাদি। তার আগে যেটা দেখে নিতে হয়, কিছু কিছু মানুষ এই প্লান্টার ফাসাইটিস বা এই আইটিস, প্লান্টার ফাসা রিলেটেড ঘটনা, টেন্ডিনাইটিস, এগুলোতে বেশি ভোগে। তার একদল মানুষ হচ্ছে হাইপোথাইরয়েডে যারা ভুগছেন, যে থাইরয়েডটা ঠিকমতো ফাংশন করছে না, তাদের ক্ষেত্রে এটার প্রবণতা বেশি হয়। তার কেন কারণ হয়, এই থাইরয়েড যখন কম থাকে যাদের, তাদের ক্ষেত্রে বডিতে সল্ট আর ওয়াটার রিটেনশন বেশি। এবার যখন এই সল্ট আর ওয়াটার বেশি ধরে রাখছে একটা জিনিস, সেটা ফুলে ফুলে উঠছে, যেটা নর্মাল জায়গায় থাকার কথা নয়। তাহলে পায়ের যদি আমার এইটুকুনি জায়গায় তার মধ্যে এতটা জিনিস দিয়ে দিই, পাটা অটোমেটিক ব্যথা করছে। সুতরাং আগে দেখতে হবে থাইরয়েডটা ঠিক আছে কিনা। অথবা যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে, প্রচুর শুনবে মানুষ যদি ইউরিক অ্যাসিড বেশি হয়েছে, এবং সেটা বিদেশে থাকলে আরও বেশি দেখবে, যে বিশেষত ওয়াইন ড্রিঙ্কিং ইজ আ মেজর হ্যাবিট অ্যাব্রড, এখন এখানেও চলে আসছে। ওয়াইনের সঙ্গে একটু বেশি রিলেটেড, বিয়ারের সঙ্গে বেশি রিলেটেড, এই বা রেড মিট এর সঙ্গে ইউরিক অ্যাসিড বেশি হলেও এটা হতে পারে। সেগুলো দেখে নিয়েও যদি যাদের হয়, সেক্ষেত্রে এটা ইডিওপ্যাথিক, মানে কারণ জানা যায় না কিন্তু হয়েছে। এবারে অনেকেরই প্রশ্ন করে, তাহলে ডাক্তার ওই হাড়টা কি কেটে দিতে হবে? একদমই না, ওই হাড় বাড়াই থাকবে, কিন্তু ওভারঅল ইটস এ সেলফ লিমিটিং ডিজিজ, নিজের থেকেই কমে যায়। 1-1.5 বছর মানুষটা ভোগে, কমে যায়। কিন্তু তাহলে আমার কাছে কখন আসবে? ওই যখন খুব ব্যথা হচ্ছে, সকালবেলা উঠেই তুমি তো খোঁড়াতে চাও না। প্রত্যেকটা মানুষই এখন কাজে বেরোয়, সে বাড়ির বউ থেকে আর কাজে মানুষ থেকে, পুরুষ থেকে, সবাই ছুটছে। সুতরাং এই সময় আসে। ইনিশিয়ালি আমরা তাদের একটা সফট সোল, নরম জুতো বা একটা হিল কুশানই কিনতে পাওয়া যায়, সিলিকন হিল কুশান বলে, এটা জুতোর মধ্যে দিয়ে পড়তে বলা হয়। বল রোলিং টেকনিক, এই পায়ে ছোট ক্যানভিস বল নিয়ে বলটাকে রোল করা হয় সামনে পিছনে, তাতে পায়ের তলার মাসলগুলোর ব্লাড সার্কুলেশন বাড়ে, তার ফ্লেক্সিবিলিটি বাড়ে, সেক্ষেত্রেও ব্যথাটা কমে। এর সঙ্গে কিছু ওষুধ দেওয়া হয়। এটা খেয়ে যদি কমে যায় মানুষটা, মোস্ট অফ দ্য টাইম কমে যায়। এতে যদি না কমে, নেক্সট স্টেজ হয় ইঞ্জেকশন দেওয়া। আমরা যখন স্টুডেন্ট লাইফ থেকে বড় হয়েছি, তখন মূলত স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হতো। এটা শুনলেই অর্ধেক লোকই ভয়, স্টুডেন্ট স্টেরয়েড দেবেন না, ঘাবড়ানোর কিছু নেই। মুখে যে স্টেরয়েড খাওয়া হয় আর এই লোকালি যে স্টেরয়েড দেওয়া হয়, তার দুটো সাইড এফেক্ট কমপ্লিটলি আলাদা। মুখে স্টেরয়েডের অনেকটা বডির উপর সিস্টেমিক এফেক্ট, ব্লাড প্রেশার বাড়ানো, কিডনি এসব চলে। কিন্তু এটা লোকাল স্টেরয়েড, ইউজুয়ালি একটা দিলেই মানুষের সেরে যায়। এইটা দিয়ে আমরা বড় হয়েছি। কিন্তু এখন আরো নতুন নতুন জিনিস এসেছে চিকিৎসা শাস্ত্রে। সেটার মধ্যে একটা হচ্ছে পিআরপি বলা হয়, প্লেটলেট রিচ প্লাজমা। তোমারই রক্ত টেনে নেওয়া হবে 20 ml মতো, রক্তটা টেনে নিয়ে সেন্ট্রিফিউগাল মেশিনে ঘোরানো হয়। ঘোরালেই রক্তে যে ছোটবেলায় পড়েছিলে মনে আছে, অনুচক্রিকা, লোহিত কণিকা, শ্বেতকণিকা, রেড ব্লাড সেল, প্লাজমাটা আলাদা হবে। এই প্লাজমাটা এমন ফ্রিকোয়েন্সিতে ঘোরানো যে প্লাজমার মধ্যে অনুচক্রিয়াগুলো চলে যায় বা প্লেটলেট চলে যায়, প্লেটলেট রিচ প্লাজমা, সেটা আলাদা করা যায়। সেইটা নিয়ে ওখানে ইনজেক্ট করা হয়। এটা আগে এতটা প্রচলন ছিল না, কারণ ইনিশিয়ালি আমি যখন এটা দিতে আরম্ভ করি, ধরো তখন শুধু স্পোর্টস পার্সনদের দিতাম, ন্যাশনাল লেভেলের ক্যারাটেকার, তারা যেন এইটে মারছে, তো এদের ওই স্টেরয়েড দিয়ে কাজ করতো না। এরা তারপরেই আবার মানে হাই লেভেলের স্পোর্টসে যেত, ফিরে আসতো। তখন এইখানে এই যন্ত্রটা, সেন্ট্রিফিউগাল মেশিনগুলো হায়দ্রাবাদ থেকে আনাতে হতো। আমি টকিং অ্যাবাউট, আমি ফিরে 2009-10 কথা বলছি। তখন 16,000 টাকা শুধু মেশিনে ভাড়া নিয়ে নিতে। এখন ইট হ্যাজ বিকাম ভেরি ইজিলি অ্যাভেলেবেল, মানে 2-3 হাজার টাকা ভাড়া দিলেই মেশিন পাওয়া যায় এবং তুমি দিতে পারো। ফলে নাও ইট ইজ পিআরপি হ্যাজ বিকাম আ মোর অর লেস আ বেটার চয়েস দ্যান গিভিং আ স্টেরয়েড। তবে এটা নিয়ে এখনো জুরি ইজ নট আউট যে কোনটাই বেটার, কোনটা কোনো হেড অন স্টাডি নেই যে এটাই দেবো কি দেবো না। যেসব কান্ট্রিতে অ্যাফোর্ডেবিলিটি বেশি, যেসব কান্ট্রিতে মানুষের শিক্ষা দীক্ষা বেশি, কারণ রক্ত টেনে বললেও মানুষ আবার ভয় পায়, দেখবে রক্ত দিতে হবে, এত রক্ত নিয়ে নিল, সে তো তোমার প্রয়োজনই নেওয়া হলো। এইটা হচ্ছে ব্যাপারটা। কেউ যদি না হয়, এরপরে বইয়ে লেখা আছে অপারেশন করতে হবে,
তা আমি 31 বছর প্র্যাকটিস করছি অর্থোপেডিক্স, আমি কারো করিনি অপারেশন, ফলে আমি দেখিও নি, আর কারণ আমার বসকেও করতে দেখিনি। তো বুঝতেই পারছো এই রোগ নিয়ে ভাবার কিছু নেই, কমনলি সেরে যায় ম্যাক্সিমাম একটা ইঞ্জেকশন। এই যে আঙুল ফাটানো, হ্যাঁ, আমাদের দারুণ আরাম দেয়, হ্যাঁ, যখন আমরা বোর হই, একদম কোনো কাজ থাকে না, এই আঙুল ফাটাতে ভালো লাগে। এটা কত ঘাড় ফাটিয়ে দেয় লোক। না, ওটা আলাদা। ওই আঙুল ফাটানো কতটা হেলদি প্র্যাকটিস? এর সঙ্গে কিন্তু কোনো ডেফিনিট সাইন্টিফিক লিঙ্ক নেই। বলা হয় এই যে আওয়াজটা হয়, ইটস এ ট্র্যাপড এয়ার, তোমার সরে যাচ্ছে তাতে আওয়াজ হচ্ছে। এটা ভালো কি মন্দ এটা নিয়ে কিন্তু কোনো স্টাডি নেই যে এটা, বাট ইটস এ ডেফিনিট গুড ওয়ে অফ তোমার বোরডমকে কাটানো। কিন্তু এটা ক্ষতি হয় এরকম কথা কোথাও লেখা নেই, কোনো স্টাডির লেখা নেই। র্যাদার এখন নতুন স্টাডি, তোমার আঙুলের কথা বললে বলে চাইনিজ কিছু স্টাডি বেরিয়েছে এই থাম বেস আর্থ্রাইটিস, কিন্তু এই বাতের কথায় চলে এলাম। বাত তো জানোই হাঁটুতে হচ্ছে, এখানে হচ্ছে, কিন্তু এই আঙুলের বেসেও, বুড়ো আঙুলের বেসে বয়স্ক মহিলাদের আর্থ্রাইটিস খুব কমন। তাদের কমপ্লেন হচ্ছে একটা বড় জার এরকম ঘুরিয়ে খুলতে পারবে না, কিছু ধরতে পারবে, কারণ গ্রিপটা তো দরকার, এই থামটাকে ধরতে পারে না। এইতে দেখা গেল ইয়ং পেশেন্টদের বেশি হচ্ছে। তখন কারণ খুঁজতে গিয়ে দেখা গেল চাইনিজরা তো সবার আগে এই মোবাইল নিয়ে ঘেঁটেছে, এই ধরেই দুহাতেই টেক্সটিং করতে গিয়ে এটার থেকে একটা সিনড্রোম বেরিয়ে গেল, যে এই টেক্সটিং সিনড্রোম, তাতেই থাম বেস আর্থ্রাইটিসের প্রবণতা বেড়ে গেল। থামটাকে কন্টিনিউয়াস একটা জায়গায় রেখে লোডিং করছো, তো তুমি শুধু এইটুকুনি নড়ছে, বাকি আঙুলটা ফিক্সড, এতে এইখানে চাপ পড়তে থাকলো, এবং এইভাবে তোমার থাম বেস আর্থ্রাইটিসের সূচনা হলো এই ইয়ঙ্গার জেনারেশন। ইটস এ গুড, মানে একদম এখন ক্লাসিক্যাল পেপারস আসছে চায়না থেকে, আমাদের এখানেও একটা যাদবপুর ইউনিভার্সিটি আমাদের একটা পেপার চলছে। তো গেমাররা সাবধান, যারা সারাদিন গেম খেলছো বা যারা বড় বড় হ্যাশ নামাচ্ছ সোশ্যাল মিডিয়ায়, তাদেরকে বলছি সাবধান, বুড়ো আঙুলের বাঁধ থেকে সাবধান। বুড়ো আঙুলের ব্যায়াম করতে হবে। বুড়ো আঙুলে কি ব্যায়াম হয়? সব বোনাস কাঁচকলা বুড়ো আঙুলের একটাই ব্যায়াম করি, সবার ছবিতে লাইক করি, আমরা লাভ রিঅ্যাক্ট করি। আমাদের আপনারা করুন বুড়ো আঙুলের ব্যায়াম বলতে, আমাদের ভিডিওগুলোতে লাইক করুন, শেয়ার করুন, বুড়ো আঙুল দিয়ে সাবস্ক্রাইব করে দিন, এটা অবশ্যই বেল আইকন। সে তো মাউসের ক্লিকে ঢুকবে। এখন মাউস কোথায় ব্যবহার করে সবাই তো ফোন দিয়ে করে। আচ্ছা, হাতের কথা যখন নিল, অনেক লোক বলে যে রাত্রে শুয়েছিলাম, যখন ঘুম থেকে উঠছি তখন দেখছি পুরো হাতটা প্রচন্ড ভারী হয়ে আছে, মানে একটা কেমন পিন ফোটানোর মতো লাগছে, কোনো কিছু তুলতে পারছি না, খুব ব্যথা লাগছে। ঠিক বলেছো কুশল, এটাও খুব কমন একটা সমস্যা, আনকমন তো একেবারেই নয়। এই জিনিসটার পোশাকি নাম হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। তাহলে কার্পাল একটা কথা, কার্পাল মানে হাতের এই এখানে যে হাড়গুলো আছে বা এই অংশটাকে বলে কার্পাল। এই কার্পাল টানেল সুড়ঙ্গ, তার মানে এখানে একটা কোনো সুড়ঙ্গ আছে হাতে, সেই সুড়ঙ্গে একটা ঘটনা ঘটছে। কি ঘটছে? আমাদের এই হাতটায়, আমাদের যে কোনো মানুষের হাতে 3টে নার্ভের সাপ্লাই হয়, এই নার্ভগুলো আসছে ঘাড় থেকে। এই নার্ভের এই কার্পাল সাইডে 2টো নার্ভ যায়, একটা যায় এদিক দিয়ে আলনা, আর এদিক দিয়ে যায় মিডিয়ান নার্ভ, হাতের মাঝখানে চলে মিডিয়ান, বাকি এদিকে সাপ্লাইটা রেডিয়াল নার্ভ দিয়ে হয়। এই যে মিডিয়ান নার্ভ যায় ওই টানেলটা দিয়ে, কার্পাল টানেল। এই কার্পাল টানেল 4টে হাড় এরকম বেসে আছে, একটা সুন্দর টানেল, তার মাথার উপর আবার ওই রকম ফাঁসার মতো একটা লিগামেন্ট থাকে, সেইটের মধ্যে দিয়ে নার্ভটা যখন যাচ্ছে এই টানেলটা টাইট হয়ে যাচ্ছে। তাহলে টানেল টাইট হলো কি করে? তাহলে টানেলের মধ্যে কেউ একটা ঢুকে বসেছে, অথবা এই টানেলের ছাদটা, হাড় তো আর কিছু হচ্ছে না, হাড়ের টিউমার রেয়ার এখানে, এই ছাদটা তাহলে মোটা হয়ে গেছে। এই বিভিন্ন ঘটনায় ওই নার্ভটাকে চেপে ধরে। এবার রাত্রে যখন আমরা সারাদিন কাজ করছি, ব্লাড সার্কুলেশন ভালো আছে, হাত বিভিন্ন ডিরেকশন আছে, মানুষ বুঝতে পারছে না। রাত্রে অবভিয়াসলি আমরা রিল্যাক্স, হাতটা পড়ে থাকছে, প্রচুর লোক এই হাত এইভাবে ঘুমোচ্ছে, কিন্তু হাতটা রিল্যাক্স। এই রিল্যাক্সড অবস্থাতে এইখানে ফ্লুইড অ্যাকিউমুলেশন হচ্ছে ওই টানেলের মধ্যে, এবং নার্ভটার ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে, পুরো কাট অফ হচ্ছে বলবো না, কি কম্প্রোমাইজ। ফলে নার্ভটা যেখানে সাপ্লাই করছে, এই মিডিয়ান নার্ভ মূলত সাপ্লাই করে আমাদের হাতের এই 3টে আঙুলকে, বুড়ো আঙুল এই দুটোর, এটার অর্ধেক, এইগুলোতে ঝিনঝিন করতে আরম্ভ করে। কিছু মানুষের এত কষ্ট হয় সে উঠে হাত ঝাড়তে থাকে, আবার ঘুমায়, আবার খানিকক্ষণ পরে, যখন খুব বেশি স্টেজে এটা হয়ে যায়। এই জিনিসটাকে বলে কার্পাল টানেল। এক্ষেত্রেও আবার ওই থাইরয়েডের একটা রোল আছে, কারণ কি বলেছিলাম, থাইরয়েডে ওই জল জমে থাকে, জল ধরে রাখে, টিস্যু ফুলে যাচ্ছে। সবার আগে দেখে নিতে হবে থাইরয়েডের স্ট্যাটাস কি। প্রচুর লোকের এই থাইরয়েডের চিকিৎসা করলে এটা সেরে যায়। আরও অনেক কিছু ওষুধের ক্ষেত্রে সাইড এফেক্টস হয়, কিন্তু মোস্ট অফ দ্য লোক ইডিওপ্যাথিক, জানে না কেন হয়েছে, কিন্তু হয়েছে। সেক্ষেত্রে এদের চিকিৎসার দরকার হয়। এটাই কার্পাল টানেল সিনড্রোম। চিকিৎসা বলতে ইনিশিয়ালি আমরা ওষুধ দিই, যে কোনো মোস্ট অফ দ্য অসুখেই আমরা চেষ্টা করি যে ইনিশিয়ালি যদি ওষুধে সেরে যায়, যেসব চিকিৎসা যেগুলো সারা সম্ভব, অ্যাটলিস্ট 6 to 8 উইকস একটা ট্রাই করা হয় যে মানুষটা যদি অন্যান্য অসুখগুলোকে ব্যালেন্স করে দিয়ে, হাতের জন্য ওষুধ দিয়ে অসুখটা সেরে যায়।
এবং তাছাড়া একদম স্প্লিন্ট পাওয়া যায়, যেক্ষেত্রে হাত আর ফোল্ড হতে দেবে না, রাত্রিবেলাও স্প্লিন্টটা পরে ঘুমাবে। এগুলো করে যদি পেশেন্টরা ভালো থাকে, ফাইন। পেশেন্ট বললো ডাক্তারবাবু আমার কষ্ট কমে গেছে, আমরা ছেড়ে দিই। যদি এরপরেও কষ্ট না কমে, সেক্ষেত্রে একটা ছোট্ট অপারেশন করতে হয়। ওই যে ছাদটা বললাম লিগামেন্টটা মোটা হয়ে গেছে, ইটস সিম্পল অপারেশন, ডে কেয়ার প্রসিডিওর, পেশেন্ট আসে করে চলে যায়। একটা লোকাল অ্যানাস্থেশিয়ায় হয়, পেশেন্টের সঙ্গে গল্প করতে করতেই হয়ে যায়। আই টেক অ্যাবাউট 10 to 11 minutes এই অপারেশন করতে। ওই ছাদটাকে কেটে দেওয়া হয়, যেই কেটে দিলে সুড়ঙ্গটা আরো বড় জায়গা হয়ে গেল, সে ভেতরে কি জমলো না জমলো নাটা, এবং এই সুড়ঙ্গটা কেটে দিলে সেরকম কোনো সাইড এফেক্ট হয় না। তো এইটি হচ্ছে চিকিৎসা। আগেকার দিনে আরো একটা চিকিৎসা ছিল, যেটা এখন মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিতে অ্যাভয়েড করা হয়। এই টানেলের মধ্যে স্টেরয়েড ইনজেকশন দেওয়া হতো, কিন্তু তাতে সাইড এফেক্ট দেখা গেল অনেক, পার্টিকুলারলি যারা নতুন দিতে গিয়ে যদি নার্ভটার মধ্যে দিয়ে দেয়, সেক্ষেত্রে সব কমপ্লিট ড্যামেজ হয়ে যায়। সেই জন্য এই চিকিৎসাটা এখন আর খুব একটা করা হয় না। ইটস এ পার্টিনেন্ট প্রবলেমই কার্পাল টানেল সিনড্রোম। এবার বাঙালিদের খুব প্রিয় একটা অসুখ বাত। বাত তো, এবং বাতের হচ্ছে প্রকারভেদ, অর্থাৎ কি সব নাম, অদ্ভুত অদ্ভুত নাম হয়। বাতের ব্যথা তো চলবেই, বাত নিয়েই চলছে, বাতজ বেদনার কাহিনী। আমি বাদশায়ন। হ্যাঁ, তো সেই বাত আলাদা বাত। কেয়া বাত। হ্যাঁ, বাত মূলত এই আর্থ্রাইটিস ব্যাপারটা কি, এক্ষেত্রেও আর্থ্রাইটিস তাহলে কি জয়েন্ট কি ইনফ্ল্যামেশন হচ্ছে? আইটিস আগে বলেছিলাম যে ইনফ্ল্যামেশন, সবসময় যে ইনফ্ল্যামেশন তা নয়। সেই জন্য একদল লোকের কথা এটাকে আর্থ্রাইটিস না বলে আর্থ্রোসিস বলা উচিত। ওকে, ইট ইজ নট আইটিস। হ্যাঁ, এবার যেটা তুমি মুখে করতে গিয়ে একটু দাঁতটা নড়ে নড়ে গেল, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই ক্ষেত্রে কিন্তু ইনফ্ল্যামেশন হয়। এটা একটা মেজর ভাগ রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর যে বাতের কথা তোমার বাড়িতে 50-এর পরে সকলে বলছে, মা বলছে, বাবা বলছে, পাশে বাড়ি জেঠু বলছে, পিসি এসে বলছে কি ব্যথা আর পাচ্ছি না, এটা হচ্ছে না, এটা হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে বয়স কালের বাত। কারণ কি, দেখো বাড়ির দরজা 10 বছরে ক্যাঁচ ক্যাঁচ করছে, আওয়াজ করছে, জানলাটা ঠেলছে যাচ্ছে না, এটাও তাই। ভগবান দিয়েছে হাড়ের ওপরও একটা নরম কার্টিলেজের লেয়ার দিয়েছে, যার কাজ হচ্ছে কুশনিং। তুমি যখন হাঁটছো চলছো, এই কার্টিলেজটা ওয়েট ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এইটা চলতে 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 ও একটা সময় দু একটা জায়গায় ফাটতে আরম্ভ করলো, তারপরে সেখান থেকে একটু চোখলা উঠে গেল, এর ভেতরে হাড়টা বেরোতে আরম্ভ করেছে। এই সময় যদি তোমার কেয়ার না হয়, ও আর একটু বড় হচ্ছে, বাড়ির ছাদ যেরকম সিলিং ফাটতে ফাটতে আর একটু বড় হচ্ছে, একদিন ধস নামে। এটাও তাই হয়, কার্টিলেজটা পুরো খসে গেল, ভেতরে হাড় বেরিয়ে পড়লো, হাড়ে ঘষা খাচ্ছে, তখন বাবারে মারে এক পাও হাঁটা যাচ্ছে না, মাঝে মাঝে হাঁটু ফুলে ঢোল হচ্ছে। এটা বয়সের সঙ্গের বাত, আর্থ্রাইটিস। এবং এটা একবার আরম্ভ হলে কেন বাড়তে থাকে? এক তো তোমার হাঁটা চলা করছো, লোড তো পড়ছেই। দুই হচ্ছে কি, বডিতে দেখো একটা গোল জিনিসের এগেনস্টেই নড়বে। একটা চৌকোকে তো তুমি গোলের এগেনস্টে নাড়াতে পারবে না, তো কয়েক জায়গায় ধাক্কা মারবে। ওইখানে যেই ওই কার্টিলেজের সুন্দর এটা একটা গর্ত হয়ে গেল, তাহলে ওইখানে একটা এক্সট্রা পয়েন্ট, প্রেশার পয়েন্ট, ওইটা ধাক্কা মারছে প্রত্যেকবার, আর একটু খানিকটা করে উঠে যাচ্ছে। সো ইটস একমুখী প্রসেস, একবার শুরু হলে চলতেই থাকবে। এবার লক্ষ্যটা হচ্ছে, আমাদের লক্ষ্য কি, অর্থোপেডিক্স আছে না, আমরা চেষ্টা করি ওই প্রোগ্রেশনটাকে আটকে দিতে, স্লো ডাউন করতে, যাতে মানুষটা পারে। তার সঙ্গে তার অন্যান্য, যদি বেশি মোটা হন, অন্যান্য কোনো হ্যাবিটস থাকে। যেমন ধরো, আমি একটা সময় কাকদ্বীপের ওদিকে প্র্যাকটিস করতে যেতাম। এইদিকে পানের বরজ আছে প্রচুর। এবার পানের বরজে এরা কিন্তু ওই সকাল থেকে ওঠে আর রাত্রে বেরোয়, সারাদিন এই বাবু হয়ে বসে ওই পান শর্ট আউট করছে। এবং তুমি কল্পনা, এদের ওই 40-45 রেঞ্জে আর্থ্রাইটিসের একটা ম্যাসিভ লক্ষণ। এই কন্টিনিউয়াস বসে বসে যে লোড পড়ছে, এটাও দেখাতে গেলে তোমার একটা, যত মানুষ সোজা দাঁড়িয়ে থাকে, একটা বড় এত বড় জিনিসের উপর আছে, যত হাঁটুটা ভাঁজ করছো, একটা ছোট্ট পয়েন্টে প্রেশার পড়তে থাকে। এই হাঁটু ভাঁজ করে দীর্ঘক্ষণ বসে 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 এদেরই 45 বছরে গিয়ে ওই হাঁটুটার আর্থ্রাইটিক চেঞ্জ অনেক আগে হতো। তারপর থেকে কিন্তু এখন আর পানের বাজে ওইভাবে আর বসে না এরা, এখন একটা বড় টেবিলে পুরো জিনিসটা বদলে গেছে, আলাদাভাবে শর্টিং হয়। এটা দেখা গেছে এদের আগে হতো। এইটা গেল তোমার হচ্ছে এই বয়সের সঙ্গের বাত, বা যেখানে এক্সট্রা। বাকি যেটা বলে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা কিন্তু একদমই ইমিউনিটি, বডির ইমিউনিটি, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা। আমাদের শরীরে কোনো একটা জীবাণু ঢুকলো, সাথে সাথে বডিতে একটা গেল, ব্রেন বলে এই এটা বদমাস, মারো একে, সাথে সাথে ইমিউনিটি সিস্টেম চালু হলো, ওকে গিয়ে মেরে দিল। এই ইমিউনিটি সিস্টেমটা গন্ডগোল পাকিয়ে গেল, সোর্সের মধ্যে ভূত। সে বুঝতে পারছে না শরীরের কোনটে ভালো আর কোনটে মন্দ। ও সায়নকেও মারছে, ওকেও মারছে, পাড়ার দুটো মস্তানকেও মেরে দিল। এই যে যখন নিজের শরীরকে নিজে মারছে, যেটা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা
এই যে কার্টিলেজ আছে তা বা সাইনোভিয়াম আছে, সাইনোভিয়ামটা যেখান থেকে তলতলে জিনিস একটু ফ্লুইড বেরোবে, জয়েন্টকে লুব্রিকেট করবে, সেইটাকে ভাবলো এটা খারাপ, ওগুলোকে মারতে আরম্ভ করলো। যত মারছে শরীর আরো ফুলে দিচ্ছে, তো নিজের সঙ্গে নিজের লড়াই চলছে, বুঝতেই পারছে না কখন থামবে। যত এই সাইনোভিয়াম ফুলে ফুলে উঠছে, আরো তার থেকে টক্সিক মেটেরিয়াল বার করছে, কার্টিলেজ 2 দিনের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে। ফলে রিউমাটয়েড আর্থ্রাইটিস অনেক আর্লি স্টেজে ইয়ং ছেলে মেয়েদের হচ্ছে, মহিলাদের ক্ষেত্রে একটু বেশি হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস, এবং ইটস হ্যাপেন্স ইন দ্য ইয়ঙ্গার এজ গ্রুপ। 27, 24, 32 গিয়ে দেখবে সব হাত পা বেঁকে গেছে, আঙুলগুলো বেঁকে গেছে, ধরতে পারছে না। ফ্রেড কেস অফ রিউমাটয়েড। আর এটা ফ্রাস্ট্রেটিং কি জানো তো, এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের কোনো কিওর নেই। ইউ ক্যান ওই কন্ট্রোল এর প্রোগ্রেশনকে আটকাতে পারবে, মানুষকে সারা জীবন ওষুধ খেতে হয়। এখনো নানা রকম ইঞ্জেকশন, মডিউলেটার, ইমিউনো মডিউলেটার, নানা রকম চিকিৎসা আছে, কিন্তু তবুও জোর গলায় আমরা বলতে পারি না আপনার এই অসুখটা চলে যাবে। এতে প্রচুর মানুষ একটা ভেঙে পড়েন, কারণ পার্টিকুলারলি ইয়ং জেনারেশন, ইয়ং লোকজন, বাড়ির বাবা মা ভেঙে পড়ে। তাছাড়া আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন, অর্ধেক লোক ওষুধ কিনতেই পারে না, ম্যাক্সিমাম 1 বছর খেলো 2 বছর খেলো হচ্ছে না। এরপর তো জানোই আমাদের দেশে নানা রকম চিকিৎসা ব্যবস্থা আছে, এই আয়ুর্বেদ করতে গেল, হোমিওপ্যাথি গেল, উনানি গেল, অসুখটা কিন্তু এই যে শুরু হলো প্রোগ্রেশন, এবার খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এই গেল রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, দুটো মেজর। এর সঙ্গে সঙ্গে ছোট ছোট আরো আর্থ্রাইটিস, যেমন ধরো এই যে একটু আগে ইউরিক অ্যাসিডের কথা বললাম, ইউরিক অ্যাসিডে কি হয়, এই ইউরিক অ্যাসিড যখন বডিতে বাড়তে থাকে, ইউরিক অ্যাসিডরা ক্রিস্টালাইজড হতে থাকে, ক্রিস্টাল ফর্ম, ছোট 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 ক্রিস্টাল হয়ে যায়, সেগুলো বিভিন্ন জয়েন্টের চারপাশে জমা পড়ে যায়। এবার জমা যেই পড়ে গেল, ওখানটা একটু উঁচু নিচু হলো, ধাক্কা খেলো, আর্থ্রাইটিস হলো। এগুলোকে আমরা বলি টোফাই বা গাউটি টোফাই। তার থেকে একটা ইউরিক অ্যাসিডের আর্থ্রাইটিস। এর সঙ্গে আরো কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, সেগুলো বোধহয় এই ফোরামের বলার মতো নয়, ক্লাস নেওয়ার যে আমার চলে যাবে, সেইগুলোতেও আছে। বাট তোমাদের বা সাধারণ মানুষের জ্ঞানের জন্য যে বাতের কথা আমরা সাধারণত বলি, সেটা বয়স্ক মানুষের বাত, হুইচ উইল হ্যাপেন টু এভরিবডি, কারুর কম কারুর বেশি, তার শরীর কিরকম, মোটা রোগা, সে আগে কোনো ধাক্কা খেয়েছিল কিনা, কোনো ইনজুরি হয়েছিল কিনা ইত্যাদি, সেটা বয়সকালীন। আর একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেটা ইউজুয়ালি অল্প বয়স থেকেই শুরু হয়, ইমিউনিটির দ্বারা রিলেটেড, সেক্ষেত্রে লাইফ লং ওষুধ খাওয়া। দেখো কিরকম বিছানায় শোবো আর কিরকম বালিশ ব্যবহার করবো। বিয়ে করেছো? না, পাঁচ বালিশ তো তোমার এখন পাঁচ বালিশ নিয়েই শুতে হবে, কি করবে? হ্যাঁ, বিছানাটা তো দেখো বউ যা বলবে সেই বিছানায় শুলেই ভালো হয়। যাই হোক, বিছানা এরা দেখবে, তুমি এক্ষুনি কার্লন, কার্লোপিলো খোলো, কত রকম, হ্যাঁ, অর্থোপেডিক, এরকম কি ব্যাপার নিয়ে আমি পেশেন্টদের বারবারই বলি, অ্যাজ লং তোমার ম্যাট্রেসটা তোমার ফার্ম, মানে একদম ভস করে ঢুকে যাচ্ছ না, এই বেশি স্পঞ্জ দেওয়া জিনিসটা ঠিক নয়, কারণ শরীরের বিভিন্ন জায়গা বিভিন্ন দিকে চলে গেল, তাতে তোমার মাসলে এখানে ওখানে ব্যথা আরম্ভ হয়। এটা ইট শুড বি রিজনেবলি ফার্ম ম্যাট্রেস, একদম পুরোনো 15 বছরের পুরোনো ছিলে একদম ভেতরে বেরিয়ে গেছে, সেটাতেও যেমন শোয়া ঠিক নয়। আবার নতুন কিনে আনলে 6 ইঞ্চি বেশ গদি দেয়া, তাতেও রেগুলার শোয়াটা ঠিক নয়। ফার্ম ম্যাট্রেস ইজ অলওয়েজ গুড। বালিশ, এটা নিয়েও প্রচুর লোকের প্রশ্নটা, তো কি বালিশে শোবো, বালিশ ছাড়া শোবো, কাঠবোর্ডে শোবো, নানা রকম প্রশ্ন। অ্যাকচুয়ালি দেখো, সত্যিকারের পিওর সায়েন্সে এরকম কোনো তোমার গাইডলাইন নেই যে বালিশ 6 ইঞ্চি হতে হবে, বালিশ 4 ইঞ্চি হতে হবে। হোয়াট এভার মেক্স ইউ কমফোর্টেবল ইউ ডু দ্যাট। এরকম কোনো অঙ্ক নেই যে এটাই শুলে তোমার ঘাড়ে স্পন্ডাইলোসিস হবে না। আর এটাও আমি বুঝি না, স্পন্ডাইলোসিস হয়েছে 22 বছরের মেয়ে এসে বলো, আর মা বলছে ওর স্পন্ডাইলোসিস হবে, টাকা স্পন্ডাইলোসিস এগেন ডিজেনারেটিভ চেঞ্জ, বয়সের সঙ্গে সঙ্গে হবে, একটা সময় দিতে হবে, বা তার একটা ইনজুরি হতে হবে, স্পন্ডাইলোসিস হয়েছে। না, এই আমাদের মানুষজন এইভাবে, কিন্তু তাকে যদি না বলে দাও তাতেও দুঃখ, কিছুই হলো না, ডাক্তার কিছুই পেলেন না, কিছুই পেলেন না, আমি টেস্ট করে চলে এলাম, এরকম হয়। এবং এই পার্টিকুলারলি ঘাড়ে ব্যথা এবং কোমরে ব্যথা, এটার সঙ্গে আমি জানি না, তোমাদের আগে ডক্টর ত্রিপাঠী বলেছিলেন, এর সঙ্গে সাইকোলজিক্যাল একটা অসুখ আছে, তো সাইকোসোমাটিক ডিসঅর্ডার। মানে তুমি যদি সবসময় ভাবো আমার পেটটা গুড়গুড় করছে, তোমার পেটটা গুড়গুড় করছে, কিন্তু পেটটা কিছু নেই, নিন্ডোস্কোপি হয়ে গেছে, আল্ট্রাসাউন্ড হয়ে গেছে, সিটি হয়ে গেছে, কেউ কিছু পায়নি, তোমার পেট গুড়গুড় করছে। একদল লোক এসে বলবে অদ্ভুত অদ্ভুত কম, চোখের ভেতরটা জ্বালা করছে, হাউ হি অন ইজ অন আর্থ এটা ফিল করছে, চোখের ভেতরে জ্বালা করছে। এরকম এই সাইকোসোমাটিক ডিসঅর্ডার, এক্ষেত্রে মানুষ ভাবছে তার ব্যথাটা হচ্ছে, কিন্তু সত্যি নেই, ইটস এ সাইকোলজিক্যাল প্রবলেম। এবার সেটা তুমি প্রথমেই বলতে পারবে না। আমার কাছে মাঝে মধ্যেই এরকম পেশেন্ট আসে, না তা নয়। এবং আই রিকল, তখন আমি সবে ফিরেছি, I had to get her admitted, a 26-year-old lady,
তার এত ব্যথা করছে, তাকে অলরেডি আমার ক্লিনিকে 2 বার দেখা হয়ে গেছিল। সে বলছে আমার কোমরে ব্যথা, এত কোমরে ব্যথা, রাত্রির 1টার সময় এসে, তখনকার আমরি, এখন তো চেঞ্জ হয়ে গেছে, আমরি সল্টলেকে ভর্তি হয়ে গেল, এমার্জেন্সিতে ভর্তি হয়ে গেল। অ্যান্ড আই নিউ ভেরি মাচ দ্যাট দেয়ার ওয়াজ নাথিং রং ইন দ্যাট গার্ল। উই ডিড অল ইনভেস্টিগেশন, তোমায় তো রুল আউট করতেই হবে, বলা হলো। আলটিমেটলি আই কল্ড হার পেরেন্টস, found out, and there was a gross matrimonial problem going on. And when that was sorted by a psychiatrist, everything is sorted. এরম হয়েছে চেম্বার থেকে পেশেন্টকে শুধু বলেছি যে কিছু নেই, বাবা মাকে ডেকে মেয়েটির সামনে বলছি। এবং এটা সেই তখনকার প্রথম দিকের কিন্তু পেশেন্ট মোস্ট অফ দ্য ফিমেল ছিল, কিন্তু এখন দেখছি ইয়ং ছেলেরাও এতে ভুগছে। প্রচুর ছেলে আসে, পার্টিকুলারলি দেখবে স্ট্রেস লেভেল তো বেড়েইছে, জবের একটা স্ট্রেস, হ্যাঁ, পড়াশোনার স্ট্রেস, এই যে স্ট্রেসে এই কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা নিয়ে প্রচুর ইয়ং ছেলে মেয়ে আসে। আইটি সেক্টরে ঘাড়ে ব্যথার একটা কারণ আছে, কোমরে ব্যথা তবু কিছুটা আছে, আর্গোনমিক্স, এরা সারাদিন ওই কম্পিউটারের মধ্যে ঝুঁকে বসে, সেটা বুঝিয়ে বললে হয়। তারপরেও দেখি এই স্ট্রেসফুল লাইফের জন্য আমাদের এই লাইফ এত ফাস্ট হয়ে গেছে না, দের ইজ নো পিস আমার মনে হয় ইয়ং জেনারেশন। এবং তার জন্য এই ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথার কমপ্লেন কিন্তু মাসেই বেড়ে গেছে, যাদের সত্যিকারে কিছু নেই। ইটস লাইক ইফ ইউ টক টু দেম, তাদের মনটাকে একটু ভালো রাখার চেষ্টা করতে বলো, বন্ধু বান্ধব, দেখবে তার কোমরে ব্যথা সেরে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তার মানে সব সময় তা নয়। ডেফিনেটলি কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা খারাপ দিকও আছে, যেটা তুমি বললে যে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথার পার্টিকুলারলি কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে যেগুলোকে তুমি অস্বীকার করলে বিপদে পড়বে। কি করে যেমন এইটাই বলছি, এইটাই যে আমরা যখন বিদেশে ছিলাম, মোস্ট অফ দ্য ডেতে এই শনিবার দিন, ও ইংল্যান্ডের মেডিকেল সিস্টেম তো অন্যভাবে চলে, পুরোটাই গভর্নমেন্ট ওরিয়েন্টেড, ন্যাশনাল হেলথ সার্ভিস। শনিবার দিন ওখানটা ডাক্তারিটা চালায় জেনারেল ফিজিশিয়ানরা, জিপি। এবার জিপিদের কাছ থেকে রেফার হয়ে হসপিটালে আসবে, খুব বড় এমার্জেন্সি না হলে তারা এমার্জেন্সিতে আসে না। এবার জিপিদের হচ্ছে রোববার ছুটি, তারা শনিবার দুপুরের পর থেকে চেষ্টা করে কোনো একটু ঘাঁটা পেশেন্ট হলেই হসপিটালে দিয়ে দেয়। এবার এই লো ব্যাক পেন, অনেক সময় বাড়ির লোকও দেখবে, এটা ডাক্তারি প্র্যাকটিস করতে অনেক কিছু খারাপ খারাপ জিনিস আমাদের দেখতে হয়। বয়স্ক মানুষজনকে বাড়িতে রেখে বেড়াতে যাওয়াটা মেজর হেডেক। প্রচুর ইয়ং মানুষজন বা ধরো মিডল এজেড মানুষজন চায় বৃদ্ধ বাবা মাকে হসপিটালে ভর্তি করে দিয়ে চলে যেতে, এরকম প্রচুর হয়। এবং তাদের কোমরে ব্যথা, পায়ে ব্যথা হচ্ছে, ভর্তি করে দিল। তো এইটাও ওখানেও হতো যে তোমায় রেফার করে দিল, এবার ওই কোমরে ব্যথা, তা মোস্ট অফ দ্য টাইম আমরা বলতাম এই কোমরে ব্যথাগুলোকে আবার যাতে বাড়ি পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু তার মধ্যে কিছু রেড ফ্ল্যাগ সাইন যে কখন আমাকে এটা দেখতেই হবে। যেমন হচ্ছে ধরো কমপ্লেন হচ্ছে যে কোমরে ব্যথা করছে, হাঁটতে পারছে না পেশেন্ট, পায়ের দিকে ব্যথাটা যাচ্ছে, তার সঙ্গে পেশেন্ট ইউরিনটা হোল্ড করতে পারছে না, অথবা পেশেন্ট ইউরিন করতেই পারছে না, পেশেন্ট চেষ্টা করছে ইউরিন করতে। দিজ আর রেড ফ্ল্যাগস। কেন? এটা করতে গেলে যেটা হয় ইউজুয়ালি আমরা বলি ডিস্ক বা জেলি, মানুষজন বলে জেলি বেরিয়ে গেছে, গিয়ে নার্ভের ওপর চাপ দিচ্ছে, হিন্দিতে বলে নাস পাকড়া গিয়া। তো এই যে জিনিসটা আমাদের যে ভার্টিব্রাল কলাম, মেরুদণ্ড, আমরা তো মেরুদণ্ডী প্রাণী, এই মেরুদণ্ডটা ছোট ছোট হাড়, বাংলায় কশেরুকা, ইংরাজিতে ভার্টিব্রা, ঘাড়ে 7টা, তারপর 12টা, তারপর এর 5টা, এরকম আরো আছে। তো এই প্রতিটা হাড়ের মাঝখানে একটা ছোট্ট জেলির মতো জিনিস থাকে, জেলির বাইরে একটা রিং থাকে, এর একটা লোড নেওয়ার ক্ষমতা আছে। জেলির কাজগুলো লোড নেওয়া, ডিস্কের কাজ লোড নেওয়া। এই যে আমি বসে আছি, আমার পা তো এখন কোনো লোড নিচ্ছে না, তাহলে পুরো আমার এই উপরের পোর্শনের লোডটা নিচ্ছে ওই ডিস্কগুলো, জয়েন্টসগুলো ভাগ ভাগ। এইটা যখন বেশি লোড নিয়ে নিল, এই চারপাশের রিংটা ফট করে ফেটে গেল। পেশেন্ট সামটাইমস কমপ্লেন, ইয়ং পেশেন্ট পার্টিকুলারলি তোমাদের বয়সের, বাইকটা ধরে একটু বাইক পড়ে গেছে, বাইক তুলতে গেল, সেই যে আটকে গেল ওইখানেই আছে, আর 4-5টা লোকেশন হচ্ছে এইরকম। আর গ্যাসের সিলিন্ডারটা সরাতে গেল, লেগে গেল। এবং দে সামটাইমস হিয়ার আ পপ, আওয়াজ হয়েছে, এই রিংটা ফেটে যায়, গিয়ে জেলিটা বেরিয়ে এলো। জেলিটা বেরিয়ে যাবে কোথায়? দুপাশ দিয়ে নার্ভ বেরোচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, এই নার্ভের গায়ে খোঁচা দিতে থাকবে। ইনিশিয়াল স্টেজে এত বড় একটা জেলি বেরিয়েছে, বডিও চেষ্টা করছে তাকে আটকানোর। আমাদের বডির তো নিজস্ব মেকানিজম, ওর চারপাশে একটা ফ্লুইড তৈরি করে, আমরা বলি ইডিমা, ফ্লুইডটা তৈরি করে আটকে। তাহলে প্রথমে একটু জেলি, তার চারপাশে ফ্লুইড, নার্ভেরা যেতেই পারছে না, পেশেন্ট কাটা পাঁঠার মতো ছটফট করছে, পা ধরে নড়তেই পারছে না, হাঁটতেই পারছে না। এটাই তুমি কয়েকদিন সময় দাও, 4-5 ডেজ, এই ফ্লুইডটা কমে যাবে, কিছুটা জায়গা হলো, পেশেন্ট এমনি রিলিফ। এর সঙ্গে ওষুধ। এই যে জেলি বেরোলো, এই জেলি বেরিয়ে এমন এমন জায়গা আছে শরীরের, দেখো আমার ঘাড়ের থেকে যে নার্ভ বেরোচ্ছে সেটা হাতকে সাপ্লাই করছে, এখান থেকে যেগুলো বেরোচ্ছে পিঠের, সেগুলো ডায়াফ্রামকে, এই মাসলগুলোকে, আরো তলাগুলো পাগুলোকে, এবং ওই তলার দিকে এই স্যাক্রামের কাছে যে নার্ভ বেরোয় সেগুলোকে ব্লাডারকে সাপ্লাই করে।
আমাদের ইউরিনারি ব্লাডার দেখবে তোমার যদি এখন এই মুহূর্তে তোমার প্রোগ্রাম চালাতে তোমার ইউরিন পেয়েছে, বাট ইউ ক্যান হোল্ড করছো কি করে? এক তো ব্রেন বলছে এখন করতে পারবে না, কিন্তু তোমার কিছু মাসেলকে কাজে লাগাতে হচ্ছে, স্ফিংটারটাকে শক্ত করে ধরে বসে আছে, যতই পাক উঠবো না। এই স্ফিংটারের যে কন্ট্রোল, সেটা এই স্পাইনাল কর্ড করছে। ব্লাডারের যে স্ফিংটারের কন্ট্রোল, তোমার ব্রেন বলছে করিস না ভাই, কিন্তু স্ফিংটারে তো হোল্ড করার ক্ষমতা নেই, বেরিয়ে গেল। অথবা উল্টে ব্লাডারটা কন্ট্রাক্ট করছে কিন্তু স্ফিংটার রিলিজ হচ্ছে না। এটা হচ্ছে একটা কি বলতো, ও যখন চাপ দিচ্ছে, ব্লাডারের ওয়াল যখন চাপ দিচ্ছে, বেলুনটা চাপছে, বেলুনের মুখটা তো খুলতে হবে। এইটে এ যখন চাপে এ খোলে, আর এ যখন ধরে রাখে এ রিল্যাক্স। এবার এ চাপছে কিন্তু এ খুলছে না, তখন তোমার ওই পাচ্ছে কিন্তু হচ্ছে না। এইগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন। এইগুলোকে আমাদের ভাষায় বলা হয় কডা ইকুইনাস সিনড্রোম। কঠিন নাম। ইকুইনাস মানে ঘোড়া, ঘোড়ার ল্যাজ যেরকম হয় অনেকগুলো ফাইবার্স, আমাদের স্পাইনাল কর্ড ওরকম একটা জায়গায় গিয়ে শেষ হয়ে গিয়ে তার থেকে এরকম নার্ভস বেরিয়ে যেতে থাকে, সেটা ঘোড়ার ল্যাজের মতো দেখতে লাগে। আমাদের ডাক্তারি ভাষায় মোস্ট অফ দ্য টার্মস গুলো ল্যাটিন শব্দ থেকে নেওয়া। ইংরেজরা তো করেছে, এবং তার আগে ল্যাটিনের প্রভাব, রোমান, এই ল্যাটিন, সেইতে কডা ইকুইনাস শব্দটা এসছে। কডা ইকুইনাস সিনড্রোম কিন্তু যদি তুমি মিস করো, পেশেন্ট ইজ নট গোয়িং টু রিগেইন ওই ব্লাডার ফাংশন, করবে না। সুতরাং এইগুলো মিস করা যায় না। এটা ছাড়াও কডা ইকুইনাস ছাড়াও কি আর এই জেলি বেরোয় না, ডিসপ্রোল্যাপস হয়। মোস্ট অফ দ্য কেসে কিন্তু আবার ওই আগের মতোই 6 থেকে 8 সপ্তাহ আমি কনজারভেটিভ ম্যানেজমেন্ট, একটু দেখো, ওষুধ খাও, ব্যায়াম করো, নানান ফিজিওথেরাপির মডিউল আছে, এগুলো করে যদি পেশেন্ট ভালো হয়ে যায় তাহলে চট করে কিছু করতে হয় না। কিন্তু অনেক পেশেন্টেই ওই এখনকার দিনে ইটস মাচ মোর ইজিয়ার, এমআরআই করে তুমি দেখে নিচ্ছ। আমরা যখন হাউস স্টাফ তখন এমআরআই সবে এসছে কলকাতা শহরে, আই এম টকিং অ্যাবাউট 1992-তে আমরা হাউস, তখন ইকো এক্সরেতে এসছে, কত টাকা নিয়ে সব লোক অ্যাফোর্ডই করতে পারতো না। এখন জলভাতের মতো দেখে নিলে কত বড় কতটা চাপ, সেই অনুযায়ী পেশেন্টকে তুমি বললে যে এখন কম আছে, ব্যায়াম করুন, ভালো হয়ে যাবেন, মাঝামাঝি আছে, বোথ ওয়েজ, আপনি ওষুধ খান, দেখুন। আর একটা নতুন ধরনের চিকিৎসা, নতুন বলবো না, এখন ইটস মাচ মোর ইন ভোগ, এই জেলির সমস্যায় যেখানে ডিস্ক বেরিয়ে গিয়ে নার্ভ ইরিটেট করছে, এখানে নার্ভ ব্লক করা হয়, হ্যাঁ, ইঞ্জেকশন দেওয়া হয়, এক্সরে মেশিনের সাহায্যে দেখে ওই যেখান দিয়ে নার্ভ বেরোচ্ছে ওই জায়গাটায় ইনজেক্ট করে। এটা পেন ক্লিনিক, অ্যানাস্থেসিয়ার লোকজন করেন, এখানে দেবে দরদিয়া, ওরা করে পেন ক্লিনিক। ইটস এ ভেরি গুড অল্টারনেটিভ, কিছুদিন পেশেন্টকে ভালো রাখা যায়, হ্যাঁ, বা অনেক ক্ষেত্রে পেশেন্টের লাগলো না, এতেও না হলে তখন অপারেশনের প্রয়োজন পড়ে। বা এটা প্রসঙ্গে বলে দিই, আরেকটা কথা তোমরা এখনো বলনি বা বলবে, সায়াটিকা। কমন শুনবে, হ্যাঁ, সায়াটিকা হচ্ছে এই জেলির থেকে হচ্ছে। কেন হচ্ছে? সায়াটিক নার্ভ, শরীরের একটা মস্ত বড় মোটা নার্ভ যেটা কোমর থেকে বেরিয়ে তার একদম যাচ্ছে পায়ের শেষ, সেই সায়াটিকা নার্ভটাকে ইরিটেট করছে। সায়াটিকা নার্ভের অ্যাকচুয়াল ইরিটেশন হচ্ছে তার জন্মস্থলে, সেই ব্যথাটা সায়াটিক নার্ভ ধরে যাচ্ছে বলে পেশেন্ট এসে বলবে, দেখবে বা বাড়িতেও শুনে, পায়ের পাছার পেছন দিয়ে, পায়ের পেছন দিয়ে ব্যথা চলে যাচ্ছে, হাঁটতেই পারছি না ডাক্তার, কান ধরছে। এটা হচ্ছে সায়াটিকা। সায়াটিকা মানেই ডিসপ্রোল্যাপস হবে তা নয়, অনেক সময় অন্যান্য কারণে হয়, কিন্তু তার মেজর অংশটা হচ্ছে এইটা। আর লোয়ার ব্যাক পেন আর কি কজ হতে পারে? লোয়ার ব্যাক পেন আর কি কজ? দেখো, এমনি লোয়ার ব্যাক পেন ফাংশনাল বয়স, একটা প্রচুর তুমি খাটছো সারাদিন, তুমি যদি নিচু হয়ে একটা কাজ করো, একটা আনকমফোর্টেবল পজিশন। ইভেন আমরা যখন অপারেশন করি, একটা অর্থোপেডিক করি, এখন তো অনেক সময় কমে গেছে, আমি যখন স্পাইন সার্জারি করতাম, ইট গোজ অন ফর 12-13 আওয়ার্স। হ্যাঁ, যদিও দুটো টিমে করা হয়, কন্টিনিউয়াস যদি তুমি আনকমফোর্টেবল পজিশন, তখন এমনি ব্যথা হবে। বাকি রয়ে গেল এই যেটা বললাম, বয়সের সঙ্গে সঙ্গে ডিজেনারেটিভ চেঞ্জ, যেমন হাঁটুতে, হিপে আর্থ্রাইটিস, বাত হচ্ছে, এইখানেও ছোট ছোট জয়েন্ট গুলোতে বাত হয় বয়সের সঙ্গে সঙ্গে। এই বাত রিলেটেড কোমরে ব্যথা, কোমর ধরে যাচ্ছে, এক্ষেত্রে শুধু কোমরেই ব্যথা, আর কোথাও নেই। যখনই ব্যথাটা পায়ের দিকে যেতে আরম্ভ করছে, তখন আমাদের একটু চিন্তা হতে থাকে, তাহলে কি নার্ভের উপর চাপ পড়লো? একটা তো জেলি বেরিয়ে নার্ভের উপর চাপ পড়ছে, ডিসপ্রোল্যাপস, আর একটা যে জয়েন্টস গুলোতে আর্থ্রাইটিস যেই হলো, আগে বলেছিলাম আর্থ্রাইটিস হলে হাড় এবড়োকে বেরোচ্ছে, নতুন হাড় তৈরি হচ্ছে, হাড় বেড়েছে, ওই বাড়া হাড় নার্ভকে খোঁচাচ্ছে, স্টেনোসিস। এটা ছাড়া যে ব্যথার কথাও বলছে যে কোমরের ব্যথা, একটা খুব অমিনাস কিছু জিনিস আছে, যেমন কোনো ক্যান্সারের ছড়িয়ে যখন পড়ে, মেটাস্টেসিস বলে, তার মধ্যে কমন হচ্ছে প্রস্টেট ক্যান্সার পুরুষ মানুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার। এগুলো যখন হাড়ে ছড়িয়ে পড়ে, এগুলো একটা বোরিং পেন, সবসময় পিঠে ব্যথা, হাড়ে ব্যথা, এবং হাড়গুলো উইক করে দিচ্ছে, কারণ হাড়গুলোকে খেয়ে নিচ্ছে ক্যান্সার সেল, তখন হাড়গুলো কোল্যাপস করে যায়। আর একটা কমন খুব আমাদের মতো দেশে, সেটা টিউবারকুলোসিস। টিবি শুধু বুকে হয় না, টিবি হাড়েও হয়, এবং আমাদের দেশে প্রবল ভাবে হয়, এবং মানুষ কিছু বুঝতেই পারে না। তার আগে একটু একটু ব্যথা হচ্ছে, একটু একটু ব্যথা হচ্ছে, একটা এক্সরে করালো, কিছুই নেই, 3 মাস হয়ে গেল, হাড়টা কোল্যাপস করে গেছে, পায়ে সার চলে গেছে, পেচ্ছাপ ধরে গেছে, টিবি আনট্রিটেড হু করে বাড়ছে।
আর এখন টিভির রকম বের হচ্ছে, টিভি অন্য অন্য ভাবে বেরোচ্ছে, কারণ আমরা এত বেশি ওষুধ খাই। এই অ্যান্টিবায়োটিক, গালে ব্যথা একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম, ওষুধই নয় পায়ে একটু কেটেছে অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম। সবসময় সাধারণ মানুষকেও দোষ দিই না, ডাক্তাররাও দেন, ওষুধের দোকানের লোক তারাও ডাক্তারি করে দেন, ও কেটেছে এই তুই একটু ওষুধ খাস নি, খা অ্যান্টিবায়োটিক খা পাস দি। এই যে অ্যান্টিবায়োটিক আমাদের রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, এবং যে ব্যাকটেরিয়া আগে একটা সাধারণ অ্যান্টিবায়োটিক মরে যেত এখন আর মরছে না। দেখবে শুনবে আইসিইউতে ভর্তি হলে ওষুধের বিল দিতেই মানুষ জেরবার। আমরা এটা নিয়ে একটা এপিসোডেও আলোচনা করেছি যে ক্রিটিক্যাল কেয়ারে নিশ্চয়ই করেছে, ড্রাগ রেজিস্ট্যান্স। এই হচ্ছে তার কারণে। এবং এই টিবি যার জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে চিকিৎসা করতে। একটা শব্দ হয়েছে এমডিআর, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। এই আগে একটা টিবি 6 মাস 9 মাস ওষুধ খেত, মানুষ দিব্য ভালো সব হয়ে যেত। এখন প্রথম 1.5 মাসে কোনো তার এফেক্টই নেই, খুব মুশকিল হয়ে যাচ্ছে। এখন অবশ্য আজকাল আমাদেরকে আর ওষুধ দিতে হয় না, এখন যেহেতু গভর্নমেন্ট পলিসি অনুযায়ী, না সেটা অন্য কারণ, গভর্নমেন্ট পলিসি অনুযায়ী আমাদের রেফার করে দিতে হয়। সে তো ডাক্তারই আছেই, সে তো ট্রেনে বাসে পোস্ট অফিসে সবাই ডাক্তার, কিন্তু আমাদের এই যে টিবি হলে ইটস এ নোটিফাইবল ডিজিজ। হ্যাঁ, টিবিটা হলে তোমায় জানিয়ে দিতে হয় যে টিবি হয়েছে, যেহেতু ছোঁয়াচে, এবং ওই এখন একটা এটা সরকারের পলিসি যে টিভির কি চলছে, কিরকম ডিস্ট্রিবিউশন। এখন টিভিটা নতুন ভাবে আসছে না, টিভির আগের মতো আর ওই যে স্ট্যান্ডার্ড 4টে ওষুধ ছিল সেগুলো দিয়ে আসছে। আরে ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি ছিল, হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি ছিল, স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড টিভি, জোকস অ্যাপার্ট। একদম। শুধু এই টিভি, টিউমার, একটা আমাদের অর্থোপেডিক্সে ছোটবেলাতেই পড়াতো, একটা যে কোনো সমস্যাকে 4টে ভাগে ভাগ করা। কি কি হতে পারে? একটা হচ্ছে কনজেনিটাল, তোমার ছোটবেলা থেকে জন্মের সঙ্গে সঙ্গেই ওটা নিয়ে জন্মেছে ভাই, এটা একটা হচ্ছে ইনফেকশন, এই টিবি কোথাও একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। সেকেন্ড হচ্ছে টিউমার, নিওপ্লাস্টিক টিউমার হয়েছে, আর থার্ড হচ্ছে ট্রমাটিক, ধাক্কা খেয়েছে। এই 4টে ভাগে যে কোনো জিনিসকে সাজিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে যেমন এই ক্ষেত্রে তুমি বললে লো ব্যাক পেন, পড়ে গিয়ে হয়েছে, হাড় ভেঙে গেছে, তোমার টিবি হয়েছে, ইনফেকশন হলো, আর টিউমার হয়েছে, এই ব্রেস্ট প্রস্টেট ক্যান্সার ছড়িয়ে গেছে টিউমার। আর একটা কনজেনিটাল এক ধরনের হয়, একটা হাড় আর একটা হাড়েতে সরে যায়, বা একটা হাড়ের সঙ্গে যে জাংশন থাকে সেটা তার নেই, ভাঙা, ঠিক আছে, সেগুলোকে বলে স্পন্ডাইলোসিস। সেখানে একদম হাড়ে একটা হাড়ের থেকে তোমার কখনো তো এইসব জায়গায় আমার চেম্বার হলে দেখিয়ে দেওয়া যায়। খুব সুন্দর, ভগবান নানা রকম সৃষ্টিত অ্যালাইনমেন্ট, একটার উপর একটা সুন্দর বসে আছে, কিন্তু যে জায়গাটায় ওটা ঠিক হিঞ্চটা সেইটাই ওর ভাঙা, নেই, ওর তৈরি হয়। তাহলে কি হচ্ছে, ও যতবার ছোটবেলা থেকে সামনে ঝুঁকছে, একটু একটু করে হাড়টা সরে সরে যাচ্ছে। এই সরতে সরতে যখন খুব সরে যাবে, তখন ওই পেছনের নার্ভটাকে ধরে টান মারবে, তখন তার কষ্ট। একদম। আপনারা যখন ছাত্র ছিলেন তখন তো আপনাদের কঙ্কাল টঙ্কাল কিনতে হতো, কঙ্কাল কিনতে হতো, কেউ প্লাস্টিকের কঙ্কাল কিন্তু না, আমাদের সময় অবধিও কিন্তু একদম পরিষ্কার মানুষের হাড় কেনা হতো। তো এই কঙ্কাল কালচার নিয়ে একটুখানি বলুন। কঙ্কাল কালচার বলতে ভয়ের গল্প, ভালো গল্প, মানুষের হ্যাঁ, ভূত নিয়ে একটা গল্প। ভূত, দেখো, ভূত আমি দেখিনি, তবে একবার তোমার যদি মনে হতে থাকে, ইটস রিয়েলি আনক্যানি। এই প্রসঙ্গে বলি, মেডিকেল, আমি তো মেডিকেল কলেজের ছাত্র, মেডিকেল কলেজ যেন মানে সবচেয়ে পুরোনো একটা মেডিকেল কলেজ হয়েছিল। তা এই মেডিকেল কলেজে বিশাল বিশাল ঘর, আমাদের যে অ্যানাটমি, যেখানে ডিসেকশন হল বলা হতো, এবং এখন যেমন আমি বল টেকনোলজি সুবিধাতে মানুষের বডি ইজিলি আইডেন্টিফাইড হয়ে যায়। আজকে রেসকোর্সের পাশে বডি পড়ে আছে, কিছুক্ষণের মধ্যেই তুমি জেনে যাবে কার বডি। আমাদের সময় তো ছিল না, আমি আই এম টকিং অ্যাবাউট 87, 87 সাল, 90 সাল, ওই দশকে এরম চারিদিকে টিভিও নেই, ক্যামেরাও নেই, ফলে প্রচুর বেয়ারিশ বডি আমাদের আসতো। কারণ বডি তো এখন যেমন বডি ডোনেট করার সিস্টেম হয়েছে, এসব তো তখন ছিল না। এই বেয়ারিশ বডিগুলোকেই কিন্তু আমরা ডিসেকশন প্র্যাকটিস করতাম, মানুষের শরীর নিয়ে নাড়াচাড়া এভাবেই তৈরি হতো। এবং এই যে মেডিকেল কলেজের তখন নিচটা ফাঁকা, চারপাশ দিয়ে এরকম সিঁড়ি উঠে গেছে, উপরটা এরকম ঘোরানো জায়গা, বা নিচটা দেখতে পাচ্ছ। আর এইগুলোর মাঝে মাঝে বইয়ের আলমারি ছিল, আর মাঝখানে একটা করে টেবিলেই বডি শোয়ানো থাকতো। ধরে নাও একসঙ্গে 8টা বডি শোয়া এবং বিভিন্ন কাটা স্টেজে রয়েছে। এখানে বিকেলবেলা ক্লাস হতো, ওই তোমার 2টোর পর থেকে 3টের পর থেকে 5টা অবধি আমাদের ডিসেকশন চলতো, চলার পর শেষ। এইবার একদিন আমি আমার এক বন্ধুকে খুঁজতে গেছি, ক্লাস হয়ে গেছে, আসেনি তখনও, তো ভেতরে ঢুকেছি, কেউ নেই। দোতলায় উঠে গেছি, তখন দেখছি ওদের ক্লাসটাতে একদম কোণের দিকে একটা ছোট্ট একটা ভেতরে ঢোকা যায়, সেখানে কেউ যখন অঞ্জন অঞ্জন বলে ডাকছি, দেখছি কেউ সাড়া দিচ্ছে না, তখন থেকে আমার একটা ফিলিংসটা স্টার্ট হলো। আর তখন ওইখান থেকে আমি যখন আসছি, মনে হচ্ছে প্রতিটা বডি উঠে পড়ছে। ইউ ওন্ট বিলিভ দ্যাট। ভাবো, তখন কিন্তু আমার 8 মাস হয়ে গেছে মেডিকেল কলেজে, তখন এই ফিলিংসটা যে
বডিগুলো ওদের উঠে পড়ছে। কি জোরে যে ওখান দিয়ে নেমে চলে এসেছিলাম, ইটস অ্যান আনক্যানি সেন্সেশন। আর হাড়ের গল্প বলছি, হাড় নিয়েও আছে। হাড় নিয়ে প্রচুর লোকজন হাড়ের গন্ধ সহ্য করতে পারেনি, কারণ ফ্রেশ যখন হাড়, এটার জন্য আমাদের ওই ডোমদের খুব হাতে রাখতে হতো ভালো হাড় পাওয়ার জন্য, বুঝলো তো? ভালো হাড়, নকল হাড়, এসবের ব্যাপার আছে। হাড় কি হতো, হস্তান্তর হতো, যে সিনিয়র হয়ে গেল থার্ড ইয়ার, সে হাড় গুলো গেছে তার জুনিয়রকে বেঁচে দিল। এবার এই সব হাড় পাওয়া গেল, কি জানো 206টা হাড় আছে, তা 206টা সবসময় পড়তে হয় না, মেন কিছু বড় হাড় পড়লেই হয়, বাকিগুলো খুব ফাইন হাড়, কানের মধ্যে যেমন ছোট, ওগুলো একদম ছোট্ট একটা হোমিওপ্যাথি শিশিতে রাখা থাকতো, ওগুলো যারা প্রচন্ড ভালো স্টুডেন্ট অনার্স লেভেলে জিজ্ঞাসা। এই বড় হাড় আবার কার হয়তো দিয়েছে, সেটা নিয়ে কখনো মারপিট হয়েছে, তার মাথাটা ভেঙে গেছে হাড়ে। হ্যাঁ, হাড় দিয়ে খুব ভালো মারপিট হয়, তা সেই ভেঙে গেছে, এবার ওটা চুপি চুপি দিয়ে দিয়েছে। সুতরাং ওই ফ্রেশ হাড়, ভালো হাড় পেতে গেলে ডোমদের খুব হাতে রাখার দরকার ছিল। কঙ্কাল নিয়ে এছাড়া আর কিছু ভয় হয়নি, তবে এটারই একদম স্টার্ক কন্ট্রাস্ট দেখলাম বিদেশে গিয়ে। দে ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু এনি বডিজ। বিদেশে আবেয়ারিস বডি বলে কিছু নেই। তাহলে স্টাডি করে এই স্টাডি কাদের হচ্ছে সবটাই প্লাস্টিকের, ওকে, এভরিথিং প্লাস্টিক, কিন্তু সেটা খুব ভালোভাবে বানানো, মানে ঠিক নর্মাল হাড় যেরকম হয় সেইভাবেই তৈরি করা, তারা পুরোটাই প্লাস্টিকের উপর করে। এবং এদের যখন অ্যানাটমির কিছু ডিসেকশন এইসব হয়, এদের ইউজুয়ালি এই সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে ওই ধরনের ওয়ার্কশপ গুলো অর্গানাইজ করে। হংকং আসছে, সিঙ্গাপুর আসছে, কারণ এখানে স্কিল এগুলো অ্যালাউড বা পাওয়া যায়। আপনারা যখন স্টুডেন্ট ছিলেন, কোনো তান্ত্রিক আপনাদের থেকে হাড় চেয়েছে যে বাবা এটা হাড় দিত, পাস করে যাবি? না, তান্ত্রিক চাইনি, তবে এরকম একটা ঘটনা দারুণ হয়েছিল। সেই বন্ধুর নাম বলতে পারবো না, সে বন্ধু এখন ইংল্যান্ডে মস্ত বড় কনসালটেন্ট, ও থাকতো ওই গড়িহাটের ওখানে। তখন একটা ওই L9 বাস ছিল, তোমাদের তুমি এখনই L9 একটা দোতলা বাস, তার সামনে একটা ছোট্ট আবার এরকম একটা এক্সট্রা থাকতো, আমরা 2.5 তলা বলতাম। সেই বাস এখন তো আর নেই, দোতলা বাসই উঠে গেছে। ওই L9 ছাড়তো গোল পার্কের মুখ থেকে এদিকে পাইকপাড়া, ও সেইটে করে স্কুলে এই কলেজে আসতো। আর ওর একটু ওই মানে আমি ডাক্তার হয়ে গেছি, ডাক্তার এই ভাবনা কিছু লোকজনের থাকে, দেখবে মানে ক্যান্টিনে খেতে গেলেও গলায় স্টেথোটা ঝুলিয়ে যাচ্ছে, সিনেমা হলেও স্টেথো ঝুলিয়ে যাচ্ছে, এরকম থাকে মানুষজনের, হয় মানুষ। ও ওই উঠেই ওই হাড় নিয়ে পড়তে বসে গেল। বাবা একটা দোতলা বাসে উঠে হঠাৎ ব্যাগ থেকে একটা লোক হাড় বার করে, একটা ছেলে বই পড়ছে, হাড়টা নিয়ে এরকম করছে। তাকে তো স্কেল ওটা। হ্যাঁ, তার কিছুদিন আগে আনন্দমার্গীদের পুড়িয়ে মারা হয়েছে, বুঝেছো? সেই ওর পেছনে আমরা লেগেছিলাম যে ভাই তুই দয়া কর, কবে নামতে তোকে পুড়িয়ে। উইতে আমাদের একটা গল্প ছিল যে ওই হাড় নিয়ে ক্লাসে পড়তে আসছিল বাসে করে। আর অ্যানাটমি ডিপার্টমেন্টে অস্টিওলজিতে কোনো গল্প? অস্টিওলজি টেবিলের গল্প তো সে তো মারাত্মক গল্প, হাড় কোন দিকে ধরবে। হ্যাঁ, সকলকেই দেওয়া হতো, পরীক্ষার একটা অংশ থাকতো যে হাড় কিভাবে তোমার অ্যানাটমি বডিতে কিভাবে থাকে। তো সে ছেলেটা তো পড়েই নেই, কোনোদিন তো ক্লাসই করেনি। প্রচুর মানুষজন থাকতো, আমাদের সময় প্রচুর নর্থ ইস্টের ছেলে মেয়ে আসতো, এদের মধ্যে অনেকের বিশাল বিশাল কোটায় আসতো। হ্যাঁ, দে আর রংলি চোজেন ফর দিস সাবজেক্ট। এখনকার ডাক্তারি কথা ছেড়েই দাও। তো তখন এবার ধরো দিয়েছে, সে হয়তো পায়ের হাড় সে হাতের মতো করে ধরেছে। এক্সামিনার মোটামুটি মানে উঠে পড়ে হাড়টা কেড়ে দিয়ে ওকে ওটা দিয়েই মারতে পারলে ভালো হয় আর কি। তবে এই ছেলেটি, যে ছেলের প্রসঙ্গে এটা বললাম, সে সাবসিকুয়েন্টলি 3rd ইয়ার পর ছেড়ে দেয়, অ্যান্ড খুব ভালো করেছিল ছেলেটি। ভালো করে ছেড়ে দিয়ে এখন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে আছে, ইজ বেস্ট ইন অরুণাচল। আমার সঙ্গে পরে একবার আলাপ হলো অরুণাচলে গিয়ে, আমি মানে ভাবলাম যে খুব ভালো করেছিল, এই ডাক্তারি পড়লে তো একটা মারাত্মক কাণ্ড হয়ে যায়। এখনকার যদিও এখনকার পড়াশোনার সিস্টেম ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, এখন তোমার টাকা থাকলেই হবে। এই যে আপনি বললেন হাতের হাড় কিভাবে ধরে আর পায়ের হাড় কিভাবে ধরে, হ্যাঁ, কারণ এই দেখো বাঁদর আর মানুষের ফারাকটা হলো কি, লেজে। বাঁদর আর মানুষের লেজ আমাদেরও আছে, লেজ বড় লেজ নেই, ছোট লেজ আছে, আর কিছু লেজ আছে অনেক মানুষের, কথায় আমারটা যেরকম। হ্যাঁ, আমি এ ব্যাপারে বলি দিই, সেটা তোমার বন্ধুরা বলতে পারবে। এই যে মানুষ আর বাঁদর, বা এই যে আমাদের 4টে হাত পা, আমাদের হাত দুটো থাকে উল্টো দিকে এইরকম, যাতে আমরা গ্রিপ করতে পারি, বা এইটা দিয়ে আমরা অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে গেছি। বাঁদরের হাত কিন্তু এরকমই থাকে, ওরা এরমই চলে, এই দিকের করে, আর ওরা ঘোরে না। এইখানেই বাঁদর আর এর মানুষের বা যে কোনো 4 পেয়ে জন্তুর সঙ্গে আমাদের ফারাকটা হয়ে গেল, আমাদের হাতগুলো এইদিকে রোটেট করে গেল। এইভাবেই হাতের একটা আলাদা ফাংশন তৈরি হলো মানুষের ক্ষেত্রে, বা এই বানরের পরবর্তী যেখান থেকে আমরা বদলাতে আরম্ভ করলাম আর কি, এই হাতের রোটেশন। এবং এই হাত একটা মারাত্মক, এই যে কাব্যিক লোকেরা বলে হাতের ভীষণ শক্তি, অবভিয়াসলি সত্যিই শক্তি। হাত একটা এত ইন্ট্রিকেট জিনিস, হাতের দেখো বুড়ো আঙুল তার একরকম কাজ, কুড়ে আঙুল একরকম কাজ, প্রতিটা আঙুলের আলাদা কাজ।
আই এম নট গোয়িং ফর দ্য মিডল ফিঙ্গার সুতরাং এই প্রতিটা আঙুলের একটা আলাদা কাজ আছে, এবং হাত দেখো আঙুলে যেমন আবার একসঙ্গে হলে আলাদা কাজ, আঙুলের আলাদা আলাদা গ্রিপ, এইটা দিয়ে তুমি সূচে সুতো পরাবে, এটা দিয়ে তুড়ি মারবে, তাই না? তার প্রতিটা জিনিস, এটা দিয়ে বিয়ে করবে, এই তোমার এখন এই প্রজাপতি উঠছে না তো দেখছি আঙুলটা খালি, সেই কারণে যাই হোক খালি থাকাই ভালো। আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছিল সবাই ভাঙা, এই ফ্র্যাকচার। তো ফ্র্যাকচার কি, ফ্র্যাকচার কত রকমের, এইটা একটু যদি দর্শককে সহজ মানে আকাট ভাবে বলে দেয় আর কি। ভাঙা ফ্র্যাকচার হয়েছে, এই প্রচুর লোক এসে বলে ডাক্তার এটি সত্যি ভেঙেছে, মানে একদম ভেঙে দুটুকরো হয়ে গেছে। দেখো ফ্র্যাকচার মানে ফ্র্যাকচার, এটা মানুষকে বোঝানোর চেষ্টা করি। এবার লোকের কথা ক্র্যাক হয়েছে না ফ্র্যাকচার হয়েছে, ক্র্যাকটাও একটা ফ্র্যাকচার, এটা আমাদের ভাষায় ডিসপ্লেস অথবা আনডিসপ্লেস, মানে সরে গেছে না সরেনি, ক্র্যাকটাও ভেঙেছে। একটা ভাঙার ডেফিনিশন অনুযায়ী মানে যে কি ভাঙলো, একটা হাড়ের দুটো ভাগ এরকম, একটা সামনে থেকে দেখছি এরকম আর পাশ থেকে দেখলে দুটো এরকম লাইন পাও, এই লাইন যখন ভেঙে দুপাশে জড়ে গেছে এটাই ফ্র্যাকচার। এবার দুটো টুকরো সরে গেল কি সরে গেল, তার উপর হচ্ছে গোদা ভাঙলায় হচ্ছে এটা ভেঙে গেছে, বড় ভেঙেছে আর এটা ছোট। এছাড়াও ফ্র্যাকচারের আর একটা বড় ভাগ হচ্ছে, অনেক সময় দেখবে রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট হয়, বাইক অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, ভেঙে গিয়ে হাড়টা বেরিয়ে এসছে, চামড়া ফুটো, দিজ আর মোর ওমিনাস। এই ফ্র্যাকচারটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিতে হয়, কারণ যে মুহূর্তে হাড়টা বাইরে বেরিয়ে এলো, রাস্তার বালি ধুলোতে লাগলো, ও যেই ঢুকে যাবে ওই বালি ধুলোটা নিয়ে ঢুকলো, এদের ক্ষেত্রে ইনফেকশনের চান্স অনেক বেশি। দে নিড মাচ মোর এমার্জেন্সি কেয়ার, তাদেরকে তখনই ধরে পরিষ্কার করা, এইগুলো দরকার। এছাড়াও ফ্র্যাকচারের ছোট ছোট টুকিটাকি আছে যেগুলো হয়তো ক্লাসের স্টুডেন্টদের বলার মতো, হাড়টা 2 টুকরো হলো না আরো বেশি 3 টুকরো হলো, নাকি একদম চুরচুর হয়ে গেল হয়তো, বা একটা ফ্র্যাকচারের সঙ্গে আরো ফ্র্যাকচার অ্যাসোসিয়েটেড হলো কিনা। যেমন একটা লোক যদি 6তলা বাড়ির উপর থেকে পড়ে, আমাদের ছোটবেলায় পড়া অন্তত 6-7 রকমের ফ্র্যাকচার হতে পারে, একদম পায়ের তলা থেকে ঘাড় অবধি, এগুলো সবটা দেখার ব্যাপার। এখনকার দিনে থিংস আর চেঞ্জিং, পুরো মেডিকেল কারিকুলাম বদলাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই শুধু ফ্র্যাকচার জিনিসটাকে ইম্পর্টেন্স না দিয়ে আমরা বলি ট্রমা কেয়ার। কারণ একটা লোকের যে শুধু ফ্র্যাকচারই হবে একটা অ্যাক্সিডেন্টে তা তো নয়, তোমার পেটের মধ্যে লিভারটা বাস্ট করতে পারে, তাই না? তোমার এইদিকে হয়তো কিডনিটা ফেটে গেছে, বড় অ্যাক্সিডেন্টে কি হবে তো জানোই না। কারণ যেসব আমাদের এখানে গাড়ি সত্যিই চলে না, টু বি অনেস্ট, গাড়ি দিক করে চলছে। বিদেশে আমরা দেখতাম গাড়ির অ্যাক্সিডেন্ট কাকে বলে, মানে গাড়ি যখন রোলিং হচ্ছে, কতগুলো পরে আমাদের ভিডিও হতো, আমাদেরকে কোর্টে যেতে হতো থানায় যখন সাক্ষী দেওয়ার জন্য পেশেন্টের ট্রিট করেছি বলে। ইয়ং ছেলে সে, তার ইউ ওন্ট বিলিভ, ঘাড়ের এই যত কটা এই ছোট ভাটিব্রার কথা বললাম, প্রত্যেকটা ওই হাড় থেকে খানিক করে লিগামেন্ট নিয়ে একটু করে হাড়ের টুকরো উঠে এসছে কন্টিনিউয়াস 17টা সেগমেন্ট, মানে পুরো ঘাড়ের এইখানে 2 নম্বর 3 নম্বর থেকে আরম্ভ করে আর লম্বা স্পাইন পর্যন্ত পুরোটা গাড়িটা 17 বার রোল করেছিল, এবং স্পোর্টস কার। সুতরাং এই জিনিস এখন হচ্ছে ট্রমা কেয়ার, মিস করেছো, একসঙ্গে ট্রমা টিম থাকা উচিত। সেটা আমাদের এখানেও শুরু হয়েছে, হসপিটাল এমার্জেন্সি ডিপার্টমেন্ট, একটা এমার্জেন্সি মেডিসিন বলে একটা জিনিস আমাদের এখন পোস্ট গ্রাজুয়েশনেও পড়ানো শুরু হয়ে গেল, নতুন করে তাদেরকে আলাদা ডিগ্রি দেওয়া হবে। দোজ উইল থিঙ্ক অ্যাবাউট এভরিথিং, একটা অ্যাক্সিডেন্ট, একটা এমার্জেন্সি কি কি হতে পারে। তোমার যে শুধু হাড়টা ভেঙেছে দেখছি হয়তো, কিন্তু তার হয়তো একই অ্যাক্সিডেন্টে কিডনিটা ভেঙে গেছে, কিন্তু লিভারটা রাপচার করে গেছে, সে তো অনেক আগে মারা যাবে, তাই না? বা তার হয়তো লাংসে কোথাও কনফিউশন হয়ে গেছে, ফুসফুসটা তো নড়ছেই না। এই সুতরাং এখন আর ফ্র্যাকচার। আর একটা তুমি যখন ফ্র্যাকচারের কথা বললে, ফ্র্যাকচারের সঙ্গে আর একটা কথা খুব এমার্জেন্সি, যেটাকে আমি সবসময় আমার স্টুডেন্টদের বলি যে একদম এমার্জেন্সি, ডিসলোকেশন। ডিসলোকেশন আর ফ্র্যাকচারের মধ্যে, ফ্র্যাকচারে একটা হাড় ভেঙে গেল মোট করে, আর একটা ডিসলোকেশন মানে একটা জয়েন্ট, শরীরে তো বিভিন্ন জয়েন্ট, আমাদের হাত নড়ছে, পা নড়ছে, এই কাঁধ নড়ছে, এগুলো একটা হাড়ের সঙ্গে আর একটা হাড় নড়ছে, এখানে একটা জয়েন্ট আছে। এই জয়েন্টে একটা দুটো সারফেস আছে, এই সারফেসের সঙ্গে এই সারফেস লেগে আছে। যখন এই সারফেসটা একটু সরে গেল, এটা পুরোটা বেরিয়ে যায়নি, এটা বলে সাবলাক্সেশন, একটুখানি সরল, আর একটা পুরো সরে আলাদা হয়ে গেছে, এই হাড়টার এর গায়ে কাজই করতে পারছে না, ট্রিমেন্ডাসলি পেনফুল। এর নানা রকম ভবিষ্যতের ইমপ্লিকেশন আছে, কারণ এইখানে যখন এক জায়গায় আছে, এর একটা ব্লাড সাপ্লাই ছিঁড়ে গেল, নষ্ট হয়ে গেল। সিরিয়ালি এইগুলোকে খুব আর্লি স্টেজে ঠিক জায়গায় বসিয়ে দেওয়াটা ইম্পর্টেন্ট। আর স্যার ফ্র্যাকচারের পর ধরে নিন একজনের হাত ভেঙে গেল, তারপর প্লাস্টারটা কেটে দেওয়া হলো,
তো সে নর্মাল জীবনে কিভাবে ফিরবে আর কি কি এক্সারসাইজ করলে সেটা একদম। আরো দ্রুত কিওর হবে? এটাও দেখো, এটা কিছু মানুষজনকে একটু আমাদেরও বোঝানোর দরকার, বা কিছু সাধারণ মানুষকে ওই যখন চিকিৎসা আরম্ভ হচ্ছে তখন থেকেই কিছু জিনিস বলা দরকার। এটা অনেক সময়ই হয়তো ঠিক মতো বলা হয় না, মেবি ডিউ টু ওয়ার্ক প্রেশার, মেবি ডিউ টু পেশেন্টের, দেখো পেশেন্টেরও একটু বুদ্ধি এটা থাকা দরকার, ডাক্তার কি বলছে বোঝার মতো। সেক্ষেত্রে আমি বলবো ডাক্তারেরও ওই লেভেলে গিয়ে বোঝাতে হয়, অনেক সময় আমাদেরকে বোঝাতে হয়। দেখো একটা গ্রামে যে একদম চাষবাস করে খাচ্ছে আর একটা যে পিএইচডি করছে, দুজনের তো অ্যাপটিটিউড, একটা তার বোঝার ক্ষমতা আলাদা, তাকে তার লেভেলে গিয়ে বোঝাতে হবে। এই যেটা বলে মোস্ট কমন, দেখবে পেশেন্ট এক জায়গায় অপারেশন প্লাস্টার করেছে, ভেঙে গেছে, প্লাস্টার খুলে দিয়েছে ডাক্তারবাবু, আমার কাছে 1.5 মাস পরেও ডাক্তারবাবু এখনো হাতটা এরকম কাঠের মতো আছে, পাটা এখনো ফুলে আছে। সেটা তখনই বোঝাতে হবে যে দিস ইজ নর্মাল, বাট ইউ নিড টু ডু দিস, মুভমেন্টটা করো, ঠান্ডা জল গরম জল করো, কি কখনো ওয়াক্স বাথ নাও, এই মোবিলাইজেশন মুভমেন্টটা স্টার্ট করো, এবং দিস উইল টেক টাইম। পেশেন্টকে যদি তুমি অ্যাসিওর করো, তোমায় যদি আমি ইঞ্জেকশন দেওয়ার আগে বলি যে একটু লাগবে, বা তুমি দেখবে একরকম ভাবে ট্রিট করবে, আর তোমার সঙ্গে কথা ঘ্যাঁক করে ফুটিয়ে দিলাম, তুমি একরকম আওয়াজ করবে। সো আগে থেকে মানুষকে যদি তাকে বুঝিয়ে রাখো, তাহলে জিনিসটা অনেক ইজি হয়। এই অ্যাকচুয়ালি প্রতিটা জয়েন্টের ক্ষেত্রে আলাদা ব্যায়াম, কিন্তু এক্সারসাইজটা করতে বলতে হবে প্লাস্টার কাটার পর, এটা করো, এটা আজকে করো। সুইমিং রেকমেন্ড করে অনেকে। সুইমিং রেকমেন্ড করি, সেটা পার্টিকুলারলি আমার ক্ষেত্রে সুইমিং খুব রেকমেন্ড করি লো ব্যাক পেনের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি ব্যাক মাসলস এর জন্য সুইমিং ইজ ভেরি গুড, হ্যাঁ, বা ওভারঅল স্পাইনের জন্য, কারণ সুইমিং এ পুরো বডিটাকে ফ্লোট করিয়ে রাখার জন্য ভার্টিব্রাল কলামের দুপাশের মাসলগুলো খুব ভালো কাজ করাতে হয়। হ্যাঁ, লো ব্যাক পেনের জন্য আমরা খুব ভালো সুইমিং বলি। সুইমিং না, সেটা হাইড্রোথেরাপি বলা হয়। হাত এবং পা দুটোর ক্ষেত্রে হাইড্রোথেরাপি একটা আলাদা জিনিস, ঠান্ডা জল গরম জলে হাত ডুবিয়ে মুভমেন্ট করানো। কখনো এখানে তো সেইভাবে হাইড্রোথেরাপি এখন খুব বড় সেটআপ ছাড়া নেই, তার মধ্যে এই সাউনার মতো হাতে একটা সার্কুলেশন করিয়ে দিয়ে যাতে এই কন্টিনিউয়াস ভাইব্রেশন হয়, এই জিনিসগুলো কাজ করে। আর একটা খুব কমন ডিজিজ দিয়ে লোকে ভোগে, সেটা হচ্ছে মানে ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার, ডাক্তার কাঁচ জমে গেছে, কাজ হয়ে গেছে ফ্রোজেন শোল্ডার। এবং বিদেশে তো খুব মাঝে মাঝে রসিক লোকজন আসছে, জানো তো, এখানেও বলে মানে তার এই ফ্রোজেন শোল্ডার মানে কাঁধ জমে গেছে, সোজা কথা। তাহলে কাঁধ নড়ছে না। দেখবে ছেলেদের কাজ হচ্ছে মানি ব্যাগ বার করা, সে হয়তো মানি ব্যাগটা অব্দি পৌঁছতেই পারছে না, তার বউ সব টাকা বার করে মেরে দিচ্ছে। এটা হলে খুব ভালো হয়, আর ডেটে গিয়ে বলবো যে আমার ফ্রোজেন শোল্ডার রয়েছে। এটার ক্ষেত্রে একদম প্রথমেই যেটা জানতে হবে যে ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু মোর প্রন টু ফ্রোজেন শোল্ডার। এটার কোনো এক্সাক্ট সায়েন্স কিছু বেরোয়নি যে কেন ডায়াবেটিক পেশেন্টরা বেশি, কিন্তু এটা স্টাডি বলছে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার খুব কমন। ফ্রোজেন শোল্ডার কিন্তু একটা অসুখ নয়, এটা একটা কন্টিনিউম অফ এ ডিজিজ। দেখবে প্রথমে ঘাটটা একটু ব্যথা হচ্ছে, কাঁপটা একটু ব্যথা হচ্ছে, এই অনেকেই দেখবে এই অনেকক্ষণ ধরে কম্পিউটার ইউজ করছো বা ফোনটা ধরে কথা বলছো, তারপরে একটু ব্যথা হচ্ছে। যারা জিম করো, জিমে গেলে দেখবে এই একটু পুশ আপ করার পর যেন একটু খচখচ করছে, তারপর দেখলে কিছুদিন কমে গেছে, আবার হচ্ছে। এইটা কিন্তু শুরু হলো। অ্যাকচুয়ালি আমাদের কাঁধের এই বলটা নাড়ানোর জন্য 4টে মাসল লাগে। একটা সামনে থেকে আসে, 3টে এই পিছনার উপর থেকে এসে একসঙ্গে হয়ে একটা টানেলের মধ্যে দিয়ে এসে বলটায় লাগে। এদের কাজ বলটাকে তোলা, ঘোরানো ইত্যাদি। এই জন্য 4টে মাসলকে একসঙ্গে বলে রোটেটার কাফ। কাফ মানে মোটা একটা জিনিস, আর রোটেট করছে রোটেটার কাফ। এর মধ্যে অ্যাকচুয়ালি 4টে কম্পোনেন্ট। এর মধ্যে যে কোনো একটা ঘেঁটে গেলেই 4টে এফেক্টেড হয়ে যাচ্ছে। এবং যেই এখানে ব্যথা হচ্ছে, শোল্ডার খুব সেন্সিটিভ জয়েন্ট, কাঁধটা একটু হলেই ও আর নাড়াতে দিচ্ছে না, বডি বলছে না না নাড়াস না বাবা, তোর ব্যথা হবে। ওই যে ও রেখে দিচ্ছে, আমাদের এই শরীরের সমস্ত জয়েন্টের পাশে একটা জামার মতো আছে, আমরা বলি ক্যাপসুল, এইটা টাইট হতে থাকছে, নাড়াচ্ছ না, ও ওইখানে ওই বসে আছে, দিব্য ব্যথাও নেই, ও বসে আছে, এই করতে করতে ক্যাপসুলটা টাইট হচ্ছে। এরপর যেই তুলতে যাচ্ছ, ব্যথা কমে গেছে কিন্তু হাত আর উঠছে না, তখন এটা টাইট। এই একটা ফেজ চলে। এই জিনিসটা একটা কন্টিনিউয়াস ডিজিজ। এই জন্যই বললাম এই ফ্রোজেন শোল্ডারে আমাদের ভাষায় নাম হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। অ্যাডহেসিভ ফেভিকল টেবিকল মতো আঠা আটকে গেছে, অ্যাডহেশন ক্যাপসুলাইটিস হয়ে গেছে। তাহলে এর চিকিৎসা ওই আর্লি স্টেজেও কিন্তু আবার কনজারভেটিভ ম্যানেজমেন্ট, ব্যায়াম করানো, তার মধ্যে কিছু ক্লাসিক্যাল ব্যায়াম আছে, দেবে দেয়ালে হামাগুড়ি দেওয়ার কথা বলে, ওয়াল ক্রলিং। একটা হচ্ছে পুলি ধরে টানা, একটা পুলিতে লাগিয়ে দড়ির এপাশে ওই রোপ গুলো দিয়ে এক পাশ ধরে টানছো, যে হাতটা ভালো, এই হাতটা উঠে উঠে যাচ্ছে, ব্যথা শুরু। আর একটা হচ্ছে আয়রন হুইল, কিন্তু অনেক পার্কেও আজকাল করা থাকে, লোয়ার হুইলকে এরম ঘোরানো, এই ঘোরালে এটা ধীরে ধীরে উঠে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে। আলটিমেট লক্ষ্য হচ্ছে ক্যাপসুলটাকে ছিঁড়তে হবে বা ছাড়াতে হবে। এটা যদি এই ধরনের ব্যায়াম করে ওষুধকে কমে যায়, ফাইন। যদি না কমে, তখন আমাদের হাত দিতে হয়। এর মাঝে একটা স্টেজে অনেক সময় একটু স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া যায়, কিন্তু ডায়াবেটিক পেশেন্টের আবার স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়ার একটু ভেবে চিন্তে দিতে হয়। ডায়াবেটিস ভালো কন্ট্রোল না হলে স্টেরয়েড একটু ইনফেকশনের চান্স বাড়ায় ইত্যাদি।
আর না হলে আমরা যেটা করি অজ্ঞান করে ওই হাতটাকে বিভিন্ন ডিরেকশনে ঘুরিয়ে ওটাকে ছিঁড়ে দিই। কোনো কাটা ছেঁড়া হয় না, কিন্তু এটাকে বলে ম্যানিপুলেশন। এতেও পেশেন্ট একটু ভয় পায় শুনে যে ডাক্তার কি করবেন তা না। আর একটা চিকিৎসা যেটা আমাদের দেশে খুব একটা নট মাচ ইন ভোগ, বলা হাইড্রোথেরাপি। দেখবি এটা প্লাস্টিক সার্জন, কসমেটিক সার্জন খুব ইউজ করে। যাদের ধরো চুল নেই, এই চামড়ার তলে একটা ইনফ্লেটেবল বেলুনের মতো দিয়ে রোজ একটা সার্টেন অ্যামাউন্ট অফ জল পুশ করতে থাকে। এতে বেলুনটা ফুটছে আর চামড়াটাকে ধীরে 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 বাড়াচ্ছে। এই চুলওয়ালা জায়গাটাকে ও ধীরে ধীরে যেই চামড়াটা বেড়ে গেল তারপর ওখানে হেয়ার ফলিকলস বেড়েছে। এইখানে ওরকম আমরা দিয়ে হাইড্রোথেরাপি জল দিয়ে ফোলাতে থাকি, ফুলিয়ে 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 জিনিসটা স্ট্রেচ করি, তারপর জলটাকে বার করে দেওয়া হয়। হাইড্রোথেরাপি এইগুলো এখন আমাদের এখানে খুব বেশি করা হয় না। আমাদের মূলত ইঞ্জেকশন ব্যায়াম এতেই চলে যায়। আর আমাদের দেশের মানুষজনের বললাম তো, দের ইজ সো মাচ অফ ক্লাস ডিফারেন্স। তুমি যেটা অ্যাফোর্ড করতে পারো, আর একটা লোক আমার কাছে বাঁকুড়া থেকে একজন ভদ্রমহিলা এসেছিলেন এই শোল্ডার নিয়ে, মানে বলটা দীর্ঘদিন উনি হাতটা তোলেননি, বুঝছে? এখানে পুরো স্কিন ডিজিজ হয়ে ইউ ক্যান মানে ইমাজিন যে কি খারাপ একটা দুর্বিষহ অবস্থা হয়েছিল। যখন এসে বোধহয় 7-8 মাস ধরে ভদ্রমহিলা এইরমই আছে, জামা কাপড়ও পরে না, ওই কাপড় পরে এরকম গায়ের সঙ্গে রয়েছে, এখানে পুরো একটা ঘা হয়ে রয়েছে। সায়নের একটা প্রশ্ন ছিল। এত ওইগুলো আমার কোনো প্রশ্ন না, নিজের সমস্ত সুপ্ত বাসনা আমার মাধ্যমে না না না, একদম সায়নের প্রশ্ন ছিল। সায়ন বলছে দেখো হাড়ের যত্ন রাখবো কি করে, হাড়ের যত্ন রাখবো হাড় দিয়ে। আচ্ছা, বলছে যত হাড় চেবাবো, চিবিয়ে যা যে ছাদু করে খেয়ে ফেলবো, আমার হাড় ঠিক থাকবে। আমার জ্ঞান তো নেই যে হাড় চিবিয়ে খেলে হাড় ভালো হবে, তবে হ্যাঁ হাড়ে ক্যালসিয়াম আছে, আর সেক্ষেত্রে ক্যালসিয়ামের দরকার তো বটেই। দেখো হাড় জিনিসটা হচ্ছে আমাদের বডির বোনে, বোন হেলথ বলতে গেলে মূলত ক্যালসিয়াম, তার সঙ্গে সঙ্গে একটা হরমোন আর একটা ভিটামিন, এই তিনটে হচ্ছে খুব রিলেটেড। একটা হচ্ছে তার মধ্যে ভিটামিন ডি, যেটা ক্যালসিয়াম অ্যাবজর্পশনের সাথে, ক্যালসিয়াম যে খাচ্ছি আমরা, যা খাচ্ছি সেটা তো আলটিমেট ওই পেট থেকে ব্লাডে যাচ্ছে, তো এই ব্লাড থেকে তো সেটাকে ধরতে হবে বা এই অ্যাবজর্পশন করতে হবে, তখন এই ভিটামিন ডি। আর এইটাকে কে রেগুলেট করবে? প্যারাথরমোন। এই আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে ছোট 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 গ্ল্যান্ড আছে, এগুলো বলে প্যারাথাইরয়েড। সেই প্যারাথাইরয়েড মানে তার থেকে বেরোয় প্যারাথরমোন, ভিটামিন ডি আর ক্যালসিয়াম, এই তিনটে একদম ওতপ্রোতভাবে জড়িত। মানে এ উঠে গেলে এ নেমে যায়, এ নেমে গেলে ও উঠে যায়, এটা ইন্ট্রিকেট ব্যালেন্স এইটা দিয়ে। সুতরাং হ্যাঁ, তোমার কথা একদম আনজাস্টিফাইড নয়, তবে তার জন্য ও যেভাবে দেখালো কবজি ডুবিয়ে হাঁটছি কিন্তু এরকম ব্যাপারটা নয়। তবে তাহলে ওনার পেশেন্ট এইটা তুমি ঠিক বলেছো, মানে এই বলে বলে ও পাঁঠার মাংসটা চিবিয়ে ও প্রমোট করছে। এই কেউ চেপাতে যাবেন, অবশ্যই পাঁঠার মাংস খান, ডেন্টিস্টদের পেশেন্ট দরকার, হাড় চিবিয়ে খান। তো ডাক্তারবাবু, হাড় সুস্থ রাখার জন্য কি কি খাবো এবং কি কি খাবো না? না, এটা তাহলে আরম্ভ করি কি খাওয়ার আগেও কি কি করবো আর কি কি করবো। আমাদের দেখো বোন হেলথ ভালো রাখতে গেলে যেটা দরকার, হাড় ভালো থাকে ওয়েট বিয়ারিং এক্সারসাইজে। মানে যে কারণে দেখবে যারা এই যে মহাকাশ যান, এখানে কোনো গ্র্যাভিটি নেই, তাদেরকে স্পেশালি খাওয়ানো হয় যাতে এই বোন হেলথ ভালো থাকে। ওয়েট না পেলে কিন্তু হাড়ের কোয়ালিটি ভালো থাকে না, সেই জন্য আমরা বলি ওয়েট বিয়ারিং এক্সারসাইজ, হাঁটো, চলো, জাম্পিং, হ্যাঁ এই যে তোমাদের ওই দড়ি নিয়ে লাফায় কি জানো, স্কিপিং ইত্যাদি, এইগুলো যে করার কথা বলা হয় এই কারণে। ওয়েট বিয়ারিং এক্সারসাইজে বোন কোয়ালিটি ভালো। যে মানুষ যত বেশি শুয়ে থাকবে তার বোন হেলথ তত খারাপ হবে। সঙ্গে এটা হচ্ছে একটা মেজর ইস্যু, যে তুমি রোজ এই জন্য হাঁটতে বলি, হাঁটাটা কিন্তু এই কারণে ভালো যে বোন হেলথ ভালো হয়, তার সঙ্গে তো লাংস, হার্ট এগুলো তো ভালো হচ্ছে। এরপর হচ্ছে কি খাবে আর খাবে না। খাবে না বলে কিছু নেই, মানুষ হয়েছে তো খেয়েই মরবে, এবং খেতে হবে। খাবে যেটা মূল উদ্দেশ্য হচ্ছে ক্যালসিয়াম রিচ প্রোডাক্ট। ক্যালসিয়াম রিচ মানে হচ্ছে একটা দুধ, ডেফিনেটলি দুধ এবং ডেয়ারি প্রোডাক্টস, দুধ, পনির, ছানা। এ বলবে এখন তো অর্ধেক বাচ্চার হচ্ছে আমাদের ল্যাকটোজ ইনটলারেন্স। হ্যাঁ, এটা তো আমাদের সময় তো হলে বাবা মা মেরেই চাবড়েই খাইয়ে দিত, বমি কর আর না কর দুধ খেতে হবে। এখন তো সে ব্যাপার নেই, যদি দুধ না খেতে পারে সেক্ষেত্রে ছানা খাও, পনির খাও, দই খাও। ডেয়ারি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। তার সঙ্গে রয়েছে যেটা টোফু বলে এখন আমাদের বড় বড় শপিং মলে বিক্রি হয়, টোফু ভেরি কস্টলি ভেগান ফুড। আমি নিজে কোনোদিন খেয়ে দেখিনি, কিন্তু বইতে লেখা আছে। এছাড়া কিছু ফলে ক্যালসিয়ামের আছে, সীতাফল, আতা, দেখবি ক্যালসিয়ামের কোয়ান্টিটি খুব ভালো। বাট এগেন আমি বলবো ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই দুধ এবং ছানা, দই খাওয়ানোটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি প্রতিটা মানে যখনই আমার কাছে ফ্যামিলি আসে, সে বাবা মা দেখাতে আসুক আর তার বাচ্চা দেখাতে আসুক, যদি সাথে বাচ্চা থাকে, আই ট্রাই টু প্রিচ দ্যাট। কারণ এটারও একটা কারণ আছে, এই ক্যালসিয়াম তুমি খেলেই কিন্তু তোমার শরীরে নেবে না। যখন পার্টিকুলার তোমার বোন হেলথ হচ্ছে, যখন বোনটা গ্রো করছে, সেই সময় তুমি যদি ক্যালসিয়ামটা ভালো পরিমাণ, ঠিক পরিমাণ যদি হাড়ের মধ্যে রাখো,
তাহলে ভবিষ্যতে গিয়ে যখন তোমার বয়স হয়ে যাচ্ছে এই ক্যালসিয়ামটাই তোমায় সাপোর্ট দেবে। এর মধ্যেই আমি সেই আলোচনাটাতেও যেতে চাই, এই অস্টিওপোরোসিস নিয়ে। এই ছোটবেলায় ধরে নাও তুমি ব্যাংকে ভালো পরিমাণ টাকা রেখে দিয়েছো, তাহলে তোমার 40 বছরের পরে তুমি কাজ হঠাৎ বন্ধ হয়ে গেল, অ্যাটলিস্ট এই টাকাটা ভাঙিয়ে খেতে পারবে, যেটা কিনা মহিলাদের ক্ষেত্রে খুব বেশি হয়। মহিলাদের কথা কেন বললাম, এই হাড় অস্থিক্ষয় বা অস্টিওপোরোসিস, হাড় পাতলা হয়ে যাওয়া, এটা কিন্তু মহিলাদের খুব বেশি পরিমাণ, তাদের কারণ হরমোনাল চেঞ্জেসের জন্য। মহিলাদের পিরিয়ডস বন্ধ হয়ে যাওয়ার পর তার যে ইস্ট্রোজেন হরমোন, যেটা কিনা বোন হেলথকে প্রোটেক্ট করে, সেটা অফ হয়ে যায়, সাডেন বন্ধ হয়ে গেলেই এদের হাড় থেকে ক্যালসিয়াম বেরিয়ে যেতে আরম্ভ করে। তার আগে পর্যন্ত এটা প্রোটেক্ট করে রেখে দিয়েছে। এবার এই ক্যালসিয়াম যে বেরোচ্ছে, তাহলে যার স্টকে ভালো পরিমাণ ক্যালসিয়াম আছে দীর্ঘদিন এটা চলবে, আর যার কম ছিল, যে ছোটবেলায় ভালো করে খায়নি দেয়নি, তার ধু করে বেরিয়ে যাবে, এবং তখন হাড়গুলো ফ্র্যাজাইল হয়ে যাবে। আমাদের ভাষায় বোন মাস কমে যাবে, মানে এত বড় হাড় কিন্তু ভেতরটা ফাঁপা, মানে মুড়ির মতো দেখতে, এতটা চাপ দিলে ফস করে এইটুকুনি হয়ে গেল। এই হাড়ের কোয়ালিটি এইরকম হয়ে যায়, এবং সেক্ষেত্রে পড়লেই ভেঙে যায়। সুতরাং খেতে গেলে এই ডেয়ারি প্রোডাক্টস, এবং সেটাই ইয়ং এজে, মানে ঠিকঠাক ভাবে খাওয়াতে হবে। তারপরেও খাও, মেনটেন করো, কিন্তু এই ছোটবেলাটা 16-17 যতদিন তোমার বোন গ্রো করছে, ডেফিনেটলি ও মাস্ট টেক ডেয়ারি প্রোডাক্টস। তাহলে এই পোস্ট মেনোপজিয়াল ওমানদের মানে অবশ্যই এই জিনিসগুলো দেখা উচিত। অবশ্যই দেখা উচিত। পোস্ট মেনোপজাল শুধু বলবো না, ইভেন এখন প্রচুর দেখবে মহিলাদের স্ত্রীরোগজনিত কারণে ইউটেরাস, মানে জরায়ু বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এবং তার সঙ্গে এই হরমোন যেখান থেকে বেরোয়, ডিম্বাশয় বা আমাদের ওভারি বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে সেক্ষেত্রেও হরমোনের ঘাটতি হলো। যদিও ইউজুয়ালি স্ত্রীরোগ বিশেষজ্ঞরা আজকাল আর একটা জিনিস করেন, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। তার মানে যে ইস্ট্রোজেন বন্ধ হয়ে গেল, সেরকম একটা জিনিস খেতে দেওয়া হলো, ওষুধ, সেই হরমোনটা কিছুদিন কাজ চালিয়ে যাবে। মোটামুটি ভদ্রমহিলার নর্মাল ফিজিওলজিতে যতদিন কাজ করেছে ততদিন দেওয়া হয়। সেগুলো সাইড এফেক্ট আছে ইত্যাদি, সেগুলো তারা আলোচনা করেন। এরপরেও যারা এটা পেলো না, ওই জন্য আমি বলি রেগুলার হাঁটুন, প্লেন ল্যান্ডে হাঁটুর। এবার তখনই একটা প্রশ্ন আসে, বয়সের সময় হাঁটুতে ব্যথা, এখানে ব্যথা, তাহলে হাঁটবো কি করে? প্লেন ল্যান্ডে যতটা পারেন হাঁটুন, অ্যাটলিস্ট হাঁপায় নেওয়ার চেষ্টা করুন হাঁটতে। এই ওয়েট বিয়ারিং এক্সারসাইজ ভালো থাকবে, তার সঙ্গে রেগুলার দই, ছানা, দুধ এগুলো খাওয়ার চেষ্টা করুন, তাতে ভালো থাকবে। এর সঙ্গে সঙ্গে ওষুধ। আর এবং এরপরে এই পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিসের জন্য একটু টেস্ট করা হয়, যেটাকে বলে ডিক্সা স্ক্যান। সেটা ইন্টারন্যাশনালি গাইডলাইনটা হচ্ছে, যদি কোনো মহিলার মেনোপজ 5 বছরের বেশি হয়ে গেছে, 5 বছর আগে পিরিয়ড, তারপরে এই ডিক্সা স্ক্যান করানো হয়। এটা সিম্পল একটা টেস্ট, এক্সরের মাধ্যমে করা হয়, ডুয়াল এনার্জি এক্সরে অ্যাবসর্পশিওমেট্রি, ডিক্সা স্ক্যান। এতে কি দেখা যায়, আমাদের শরীরে ক্যালসিয়াম থাকে 2 জায়গায়, একটা ব্লাডের মধ্যে ঘুরছে আর একটা হাড়ের মধ্যে জমা হচ্ছে। তোমার দেখবে ব্লাডে নর্মাল, কিন্তু হাড়ে ফাঁপা, তাহলে ওইগুলোকে ধরে তো হাড়ে ঢোকাতে হবে। এইতে দেখার জন্য একটা এই টেস্ট করা হয়, এবং তার একটা গাইডলাইন আছে। সেই গাইডলাইনটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, সেই বোন হেলথ ভালো রাখার জন্য গাইডলাইন দিয়ে দিয়েছে। এই স্কোর এত হলে তোমার নর্মাল, এর চেয়ে খারাপ হলে তুমি অস্টিওপিনিক, হাড় কমেছে কিন্তু কত খারাপ হয়নি। আর তার চেয়েও যদি খারাপ হয়, ইউজুয়ালি এটা যখন করা, একটা চারটা আসে, একটা সবুজ জোন, একটা হলুদ জোন, একটা লাল জোন। সবুজ মানে তোমার ভালো আছে, হলুদ মানে খারাপ, কমেছে, আর লাল মানে খুব খারাপ, পড়লেই ভাঙবে হাড়, আর কি ফ্র্যাকচার হয়। এদের এবার চিকিৎসা করা হয়। সেক্ষেত্রে কিন্তু শুধু ক্যালসিয়াম খেলে বা দুধ খেলে হবে না, তাদের আলাদা চিকিৎসা লাগে। আপনারা যে এক্সরে গুলো করতে দেন, ওই প্লেট গুলো দিয়ে যখন লোকজন সূর্যগ্রহণ দেখে, আপনার খারাপ লাগে? না, কেন খারাপ লাগবে? তুমি তো এখন কিছুই জানো না, এই সূর্যগ্রহণ দেখছিস তো ভালো কাজ করছে। তুমি, আমরা যখন পড়তাম পিজিতে মেডিকেল কলেজে, মাঝে মাঝেই রেডিওলজি ডিপার্টমেন্টের আলমারি ভাঙা পাওয়া যেত, ভোর রাতের দিকে আলমারি ভাঙা পাওয়া গেছে। এটার কারণ কি ছিল জানো? এক্সরে অনেক কাজ ছিল। এই যে এক্সরে তৈরি হতে, এখন তো এক্সরে দেখবে ডিজিটালের যুগ হয়ে গেছে, এক্সরে প্লেট আসে বা মোস্ট অফ জায়গায় স্ক্রিনে দেখে নেওয়া হয়। এখন তো আমার ডাক্তারবাবু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে বলছে ডাক্তারবাবু কি হয়েছে, চিকিৎসা করে দিন। তো সেই যুগে তো তার জন্য বড় বড় প্লেট, এইটাতে সিলভার থাকে, খুব সামান্য পরিমাণ হলেও সিলভার থাকে, যেটা ফটো সেন্সিটিভ থাকে, এবং তার ফলে এই এক্সরে উঠতো। এই প্রতিটা এক্সরে প্লেটের মধ্যে সিলভার থাকে। এই তখন হচ্ছে কলকাতায় একটা স্বর্ণযুগ, পাতা খাওয়া লোকের প্রচুর। এখন তো সেইভাবে ড্রাগ ব্যাপারটা, ওই ড্রাগ খাওয়ার ঘটনা তো আর নেই, এখন উচ্চ লেভেলের ড্রাগের ঘটনা চলে হাই লেভেল পার্টিতে। কিন্তু তখন পাড়ায় পাড়ায় ওই পাতাখোর লোক প্রচুর ছিল, আমাদের স্কুল লাইফ, কলেজ লাইফে এবং মেডিকেল কলেজে। এবং এরা ওই ঢুকে পড়তো মেডিকেল কলেজে, ওই ঢুকে পড়ে এক্সরে ডিপার্টমেন্ট ভেঙে ওই আলমারিতে তো প্রচুর এক্সরে রাখা থাকতো, ওই এক্সরে নিয়ে চলে যেতে, এগুলো গলিয়ে রূপো বার করতো। আচ্ছা ডাক্তারবাবু, আপনারা যে এই যে প্ল্যাটিনামের প্লেট গুলো লাগান,
মানুষ মারা যাওয়ার পর ওটা কার ডোমের আপনাদের প্ল্যাটিনামের প্লেট কথা হয় না, টাইটেনিয়াম অথবা স্টিল। এটা আমার পেশেন্টদেরকে, টাইটেনিয়াম তো খুব এক্সপেন্সিভ কিন্তু তার ভালো এবং মন্দ আছে। স্টিলের থেকে টাইটেনিয়ামের দাম বেশি। আমি যেমন আমাদের তো সারাদিনই লোহা লক্করের কাজ, ইনফ্যাক্ট একবার একটা অপারেশন চলতে চলতে আমাদের তো জানো পায়ের অপারেশনে ইউজুয়ালি তো পুরো অ্যানাস্থেসিয়া দেওয়া হয় না, কোমরে একটা ইঞ্জেকশন দিয়ে পাটা অসার করে দেয়। আমরা টুকটাক করছি, হঠাৎ লোকটা পায় ওই চাদরটা সরিয়ে এরকম করে উঁকি মেরে একটু দেখছে, ভাই তুমি কি করছো? না দেখো আমিও তো এই কাজই করি, কি করো আমি ছুতোর মিস্ত্রি। হ্যাঁ, তো ও তো এই স্ক্রু টু লাগায়, বলছে আপনারা কিভাবে লাগাচ্ছেন আমি একটু দেখছি। অ্যানাস্থেটিস্ট আবার বলতে আমার একটু ঘুম পাড়িয়ে দিল, নয়তো বুঝছো। এই স্ক্রু লাগানো, প্লেট লাগানো, আমরা পেশেন্টকে প্রথমেই বলি যে দেখুন দু ধরনের জিনিস দেওয়া হয়, স্টিল হয় নয় টাইটেনিয়াম। স্টিলে যেহেতু আয়রন থাকে, ভবিষ্যতে এমআরআই করতে সমস্যা হয়, ম্যাগনেটিক ফিল্ডে গেলে আয়রনের সমস্যা হয়, সেই জন্য আমরা করি না। টাইটেনিয়ামটা একটু প্রেফার করি, টাইটেনিয়াম কস্টলি। এগুলো মারা যাওয়ার পরে মোস্ট অফ দ্য ক্ষেত্রে স্টিল হলে দেখবে গোলে একদম বিচ্ছিরি একটা কন্টুর চেঞ্জ হয়ে, কারণ আমার মা যখন মারা গেলেন মায়ের দুটো হাঁটুই বদলানো ছিল, ওই শুধু স্টিলের এই অংশটুকুনি একটু পড়েছিল, সেটা ডোমরাই নিয়ে নেয় বলে আমি মনে করি। তুমি চাইলে তুমি নিতে পারো। আচ্ছা, এরকম তো প্রচুর অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা এমনি বড় অ্যাক্সিডেন্ট হলো, তার হাত পা কাটা গেল, এরকমও তো পেশেন্ট আছে যাদের প্ল্যান্ড অ্যাম্পুটেশন করতে হয়। খুব ভালো প্রশ্ন। অবশ্যই অ্যাম্পুটেশন, ইনফ্যাক্ট এটা আমাকে পড়াতেই হয়, এটা আমার টপিক ক্লাসের জন্য। অ্যাম্পুটেশনেরও সেই একই ঘটনা। অ্যাম্পুটেশন কাদের করা হয়, ওখানে ওই 4টে ভাগ আছে। যে কনজেনিটাল, এমন ডিফর্মিটি ছোটবেলা থেকে দেখবে ঋত্বিক রোশন হাতে একটা এক্সট্রা আঙুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অনেকেরই ওটা সহ্য হলো না, তার আঙুলটা বাদ দিতে হবে, সেটাও অ্যাম্পুটেশন, সে কনজেনিটাল কারণ হয়ে গেল। টিউমার মোস্ট কমন, এমন টিউমার হয়েছে যে হাড় এরকম ফুলে গেছে, হাড় ফেটে যাচ্ছে, হাড় ভেঙে গেছে, বাদ যাচ্ছে, অ্যাম্পুটেশন। 3 হচ্ছে ইনফেকশন, এমন ইনফেকশন ছাড়ছেই না, যত তুমি অ্যান্টিবায়োটিক দিচ্ছ যা করছো এরকম হয়, সিভিয়ার ইনফেকশন হচ্ছে, বাবা পা বাদ দিয়ে দেয়, বডি রাখা যাচ্ছে না। আর হয় যখন তোমার ট্রমাটিক, এই ফ্র্যাকচার, রেলের চাকা চলে গেছে, তা কি করবে, পা বাদ গেছে। সুতরাং অ্যাম্পুটেশনটা শুনলে আমার যখন প্রথম আমি ক্লাস নিতাম, এটাই আমি বলতাম যে অ্যাম্পুটেশন কিন্তু খুব একটা আর্টিস্টিক সাবজেক্ট এবং টপিক। কারণ কি, এর ওপর ডিপেন্ড করছে পেশেন্টার ভবিষ্যৎ। তার তো বাদ তো দিচ্ছই, বাদ দিয়ে যে অংশটা আছে সেটা যেন ফাংশনাল থাকে, সেটাই যেন আর মানুষটা কোনো সমস্যা না হয়, তবেই তো মানুষটা চলবে। এখন দেখো প্রস্থেসিস মানে বদলে যেটা লাগাবো, সেটা ম্যাসিভ ডেভেলপমেন্ট করেছে। তোমরা দেখবে ইউটিউব, এতে রিলে, যে কম্পিউটার ব্রেন থেকে বলছে ওর হাতের নড়ে যাচ্ছে, ওকে আর্টিফিশিয়াল হাত দিয়েছে, আঙুলগুলো নাড়ানো যাচ্ছে, কিন্তু সেটা করতে গেলে তোমার যে অংশটায় লাগাবে সেটা তো ভালো রাখতে হবে। সুতরাং অ্যাম্পুটেশন একটা ক্রিটিক্যাল জায়গা, এবং এটা করার আগে পেশেন্টের সঙ্গে অনেকভাবে আলোচনা করার দরকার। তার একটা সাইকোলজিক্যাল সাপোর্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আজকে একটা ইয়ং ছেলে হঠাৎ করে তার পাটা বাদ দিয়ে দেবে, কত বড় শকিং তুমি বুঝতে পারছো। সুতরাং সেটা একটা ইম্পর্টেন্ট। 2 হচ্ছে এর কিছু কমপ্লিকেশনস থাকে, স্ট্যান্ডার্ড কমপ্লিকেশন, যেমন একটা কমন কমপ্লিকেশনের নাম হচ্ছে ফ্যান্টম লিম্ব। ফ্যান্টম মানে ভূত, তার মানে ভূতের পা। তোমার হাত এখান থেকে বাদ হয়ে গেছে, কিন্তু লোকটার হঠাৎ মনে হচ্ছে আঙুলটা চুল করছে, আঙুলটা নড়ে উঠলো। এটা কেন? এই যে নার্ভস গুলো এখানে কাটলে, নার্ভটা স্টিল ব্রেনকে ফিট দিচ্ছে, এই নার্ভটাকে ডাই ডাউন করতে নার্ভের ওই সেন্সেশনটা যেতে যেতে সময় লাগে। সুতরাং পেশেন্টকে এটা বোঝাতে হবে। এবং এটা এখনকার দিনে আরো বেশি, যেসব সেন্টারে অ্যাম্পুটেশন হাই লেভেলে হয় তার অন্য কারণ, বিদেশে অ্যাম্পুটেশন বেশি হয় তার কারণ বার্জাস ডিজিজ বলে একদম অসুখ আছে, যেখানে পায়ের রক্তের নালী শুকিয়ে যায় বিভিন্ন কারণে। এই রক্তের নালী শুকিয়ে গেলে বা ডায়াবেটিক কারণে রক্তের নালী শুকিয়ে গেলে পা পচে যাচ্ছে, হাত পচে যাচ্ছে, সেক্ষেত্রে বাদ যায়। এদের ক্ষেত্রে তো সময় পাওয়া যায়, তাদেরকে আগে থেকে ডিসেন্সিটাইজ করে, নার্ভটাকে আগে থেকেই এমন করে দেওয়া হয় যেন নার্ভটা নেই। এতে দেখা যাচ্ছে পোস্ট অফ এই ফ্যান্টম লিম্ব পেনগুলো কম হচ্ছে। তো ফ্যান্টম লিম্ব একটা ইম্পর্টেন্ট জিনিস। অ্যাম্পুটেশন সুতরাং একদমই ছোটবেলায় দেখা উচিত না। অ্যাম্পুটেশনকে খুব দায়িত্ব নিয়ে খুব ভালোভাবে একজন সিনিয়র সার্জন করা উচিত, বা আন্ডার প্রপার গাইডেন্স। হ্যাঁ, অ্যাম্পুটেশনের এবং তোমরা যদি বিশ্বের কিছু সেন্টারে, তাইওয়ান একটা তার মধ্যে ইম্পর্টেন্ট, এই আঙুলের অ্যাম্পুটেশন নিয়ে ওরা যা কাজ করে কল্পনা, ওরা পায়ের আঙুলকে তুলে এনে হাতে বসায়, বুড়ো আঙুলটা বাদ দিলে আমরা কিন্তু আমাদের কোনো রোল নেই, এই 4টে আঙুল দিয়ে কিছু করতে পারবে না। সুতরাং বুড়ো আঙুল যাদের বাদ যাচ্ছে, পায়ের সেকেন্ড আঙুলটা তুলে এনে এখানে বসাচ্ছে। ডাক্তার, এই ক্ষেত্রে একটা জাস্ট টেকনিক্যাল প্রশ্ন আপনাকে করছি, যে
বুড়ো আঙুলটা কেটে কেটে যখন হাতে লাগাচ্ছে নার্ভটাকে কিভাবে কানেক্ট করছে? নার্ভ টু নার্ভ কানেক্ট হচ্ছে যেভাবে করে, যেরকম মাইক্রো সার্জারি হয় এখানে নার্ভ কেটে গেলে যেরকম নার্ভের সঙ্গে তো তখন মানে আমি নাড়াতে পারবো, পারবে, সব সেইভাবে কানেক্টেড সেন্সেশন থাকবে। তুমি দেখলে বুঝতেই পারবে না যে এইটা পায়ের আঙুলটা তুলে এনে হাতে বসানো আছে। আচ্ছা। হ্যাঁ, আমি হংকং এ ছিলাম হ্যান্ড সার্জারি করার জন্য 3 উইকস, এন্ড আই ফাউন্ড ফ্যান্টাস্টিক ওয়ার্ক। আলাদা সেট আপ তাইওয়ানের ওরা করে। তো সুতরাং অ্যাম্পুটেশন একটা মেজর ইস্যু এবং খুব ভালোভাবে করা উচিত অ্যাম্পুটেশন। এবং সেই পেশেন্টকে সবচেয়ে ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল ফ্যামিলি সাপোর্ট, যেগুলো আমাদের দেশে দেখবে এত মানে কিছু না, ব্যাপারগুলো আলোচনাই হয় না, কিন্তু ভীষণভাবে। যাদের পা অ্যাম্পুট হয়েছে তা কতদিন পর থেকে তারা আর্টিফিশিয়াল লিম্ব পড়তে পারে? এইটার দুটো কনসেপ্ট আছে। আমাদের দেশে একটা স্টেপকে বাদ দিয়ে দেওয়া হয় বিকজ অফ ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট। বিদেশে অ্যাম্পুটেশন করে তারপরে ইমিডিয়েটলি তাকে একটা হাঁটার মতো জিনিস দেওয়া, তাকে পাইলন বলে। পাইলন মানে পিলার। এটা দিয়ে তার হয়তো ফুল ফাংশন হয় না, কিন্তু সে অলরেডি ফিডব্যাকটা পেতে থাকে ব্রেনে যে ওখানে প্রেশার পড়ছে, ধরো পায়ের এখান থেকে কাটা গেছে, তাকে পাইলনটা দিয়ে হাঁটতে হয়। এই পাইলনটা ফাইনাল নয়, এটা দিয়ে যখন সে কিছুদিন অ্যাডজাস্ট হলো তখন তার ফাইনাল মোল্ড নিয়ে তাকে দেওয়া হয়, উইচ টেক্স অ্যাবাউট 6 উইকস। কিন্তু আমাদের এখানে তো ওই জিনিসটা আবার একটা পাইলন মাঝেরে একটা ভালো অ্যাম্পুটেশন এখন প্রসেসিস ঠিক জায়গায় করাতে গেলে তোমার 1 লাখ টাকার উপরে দাম পড়ে। আবার সেটাই তুমি এই মহাবোধি কি জানো আমাদের এই সোসাইটিগুলো চ্যারিটেবল সব এগুলো আছে, ওদের ওখান থেকে হয়তো তুমি 24,000 টাকা 25,000 টাকায় পেয়ে যাচ্ছ। দুটোর মধ্যে অনেক ফারাক। আমাদের দেশের সোশিও ইকোনমিক স্ট্যাটাসটা দিকে করতে মোটামুটি উনটা শুকিয়ে গেলে ইউজুয়ালি উন শুকোতে লাগে সপ্তাহ 2, তারপরে অ্যানাদার 2 উইকস লাগে ফ্যাশনিং করতে। একটা স্টাম্পকে প্রথম দিকে সেটা যত থলথলে থাকে ধীরে ধীরে তার একটা ফার্ম ব্যাপার আসে, সেই জিনিসটা হওয়ার সময় দিতে হয়। রাফলি 4 to 6 উইকস লাগে এই জিনিসটা থেকে একটা প্রপার স্টাম্প ফিটিং প্রসেস ফিটিং এর জন্য। তো আরো খানিক দিন পর থেকে আবার সেটা চলাচল। তবে এখন প্রসেস হ্যাজ বিকাম হাইলি ইমপ্রুভড, মানে ইটস সো মাচ ইমপ্রুভড যে তোমার মাঝে মনে হয় বাবা এই পাত থেকে বাদ দিয়ে দিলেই হয়। আচ্ছা, এবার স্পোর্টস এর কথায় আসি। আমাদের লাগলেই আগে আমরা স্প্রে করি। খেলার মাঠে এই যে স্প্রে করে, স্প্রের মধ্যে যেটা থাকে একটা কাউন্টার ইরিটেন্ট। তোমার যে ব্যথা হলো ওখানে দিলেই দেবে কি জ্বালা করে। হ্যাঁ, জানি না তোমাকে অন স্প্রে হ্যাঁ জ্বালা করলো একদম স্প্রেতে। এই যে জ্বালা করলো তোমার কাউন্টার ইরিটেশন, তুমি ব্যথার একটা ভুলে গেলে। আর একটা হচ্ছে আইস কোল্ড একটা স্প্রে হয়, যে ঠান্ডা স্প্রে, সেটা দিয়ে কিছুটা ওই ইনফ্লামেশনকে কমানো হয়, যে গরম ভাব, যে এক্সট্রা ব্লাড সার্কুলেশন সেটা কমানো হয় স্প্রে। সেই জন্যই খেলার মাঠে এতটা স্প্রে করা হয়। তবে যে কোনো লাগলেই আমরা যেটা করি বা একটা ফ্র্যাকচার বা একটা ইনজুরিতে আমরা সবসময় সেটা হচ্ছে রেস্ট দেওয়া। যেমন স্প্লিন্ট লাগিয়ে দেওয়া, হাতটা ঝুলিয়ে দেওয়া, দেখবে কিছু হয়নি, একটা কাপড় দিয়ে হাতটা ঝুলিয়ে দেওয়া হলো, হাতে লেগেছে, এইগুলো হচ্ছে রেস্ট দেওয়ার জন্য। রেস্ট দিলেই তো মানুষের কিছুটা তো কমে। তোমার ব্রেন যখন ফ্যাটিক যেমন রেস্ট পেলে কমে, সেরকম হাতও শরীর যেখানে লাগছে রেস্ট, সেক্ষেত্রে স্প্লিন্ট করা হয়। আচ্ছা, যে ডাক্তারবাবুকে আজকে আমরা পেয়েছি তিনি একজন শিক্ষকও, তিনি একজন প্রফেসর, তিনি ডাক্তারি ছাত্রদের পড়ান। তো এই পড়ানোর অভিজ্ঞতাটা সম্বন্ধে একটু জানতে চাই, কিরকম? পড়ানোর অভিজ্ঞতা বলতে গেলে তো নিজের পড়াশোনার কথাও মনে পড়ে। আমরাও একসময় স্টুডেন্ট ছিলাম, এখনও স্টুডেন্টদের হ্যান্ডেল করছি। দেখো, স্টুডেন্ট লাইফের একটা আলাদা দিক আছে। সবাই কোনো না কোনো স্ট্রিমে তো পড়াশোনা করেছে। তবে এই মুহূর্তে বলতে গেলে স্টুডেন্টদের অনেকটাই ফারাক হয়ে গেছে। আমি একটি প্রাইভেট মেডিকেল কলেজে পড়াই, কিছু ছেলে মেয়ে ভালো আছে, কিছু খারাপ। ছাত্রদের মোটামুটি দুটো ভাগ থাকে। একদল হচ্ছে ব্রেন আছে এবং কিন্তু বদমাস, আর একদল ব্রেন নেই কিন্তু পড়াশোনার চেষ্টা করে যাচ্ছে। এদের দুটো দলকেই যদি ঠিকভাবে বোঝানো যায় কিন্তু এরা ভালো হবে। আর একদল ব্রেন আছে, পড়াশোনা করে ভালো, আর একদল কিছু নেই, পড়াশোনা করে না, যা। তো এই যে দুটো দলের ব্রেন আছে বদমাইশি করছে, আর যার ব্রেন নেই অথচ খাটছে, এই দুটো দলকে কিন্তু চেষ্টা করলে ঠিক করা যায়। পড়ানোর ক্ষেত্রে মাঝে মাঝে সত্যি পরীক্ষা নিতে গিয়ে খুব কষ্ট হয়। এখন মানে চেষ্টা করছি তাকে বোঝানোর, এই যে একটু আগে বললাম পায়ের হাড় হাতে দিচ্ছে বা কিডনিটাকে একটা অন্যদিকে ধরে রয়েছে। তা আমার যদিও এখন আর একদম গ্রাসরুট লেভেলের এমবিবিএস পরীক্ষা নিই, সেখানে কষ্ট যে হয় না এখানে বলতে গেলে অনেক কথা, সেগুলো ঠিক বলা উচিত না এরকম একটা প্রোগ্রামে। মানে পরীক্ষা নেওয়াটা একটা ঝকমারি হয়ে দাঁড়িয়েছে। মানে উত্তর বলে দিলেও বলতে পারছে না আর কি। ধরো তোমার যে টিউব তোমার খাবারের জন্য দেবে সেটাকে সে পেচ্ছাপ বার করার জন্য দিয়ে দিচ্ছে, আর যেটা ইউরিন বার করার জন্য সেটা মুখে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এই অবস্থাগুলো হলে তখন সত্যিই খুব মুশকিলে পড়ে যায়। তখন আমাদের নিজেদের কথা মনে পড়ে। অবভিয়াসলি
আমরা ওই যে দেখো ফাঁকি কেউ মারেনি এরকম তো নয়, কলেজ লাইফে সকলেই ফাঁকি মেরেছি। আমার নিজের একটা কথা মনে পড়ে, গাইনি বা স্ত্রী রোগ ব্যাপারটা আমার কোনোদিনই ভালো লাগতো না, নেভার ফেল্ট এনি মানে অ্যাট অল। তো আমাদের সময় একটা এই ওয়ার্ড এন্ডিং টেস্ট হতো তোমার এই এমবিবিএস লেভেলে, ধরো 15 দিন কি 1 মাস করে একটা স্পেসিফিক সাবজেক্টে তোমার কাজ থাকতো, সেখানে সিনিয়রদের সঙ্গে ঘোরাফেরা, যাতে তুমি এটা ওরিয়েন্টেড হতো। ওইটা শেষে দেখা হতো তুমি কিরম পড়াশোনা করেছো। তো যেহেতু বলেছি শ্রীরঙ্গের এই কাহিনীটা আমার একদমই মানে না পড়লেই হয় টাইপস। তা এই ওয়ার্ড এন্ডিং পরীক্ষাতে আমাদের সময় একজন দিদি ছিলেন, সিনিয়র দিদি, নাম এখানে মেনশন করছি না, দিদি পরীক্ষা নিচ্ছেন, এরকম করে বসেছিলেন পরীক্ষা নেবেন, আমাকে একটা প্রশ্ন করেছেন, আমি সেটার এমন একটা উত্তর দিয়েছি, সে উত্তর শুনে দিদি না মোটামুটি টেবিলটা এরকম চেয়ারটা প্রায় পড়ে যায় আর কি, উঠেই বলছি একে আগে বার করে দাও, আমার সামনে থেকে এক্ষুনি বার করে দাও। তা সেইটা এখন আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে ভাবি যে এরা যদি বলে, তা আমি সে আর অত দূর যেতে দিই না, আমি আগে বলি তুই কি পড়েছিস আমায় বল, তারপর তোকে প্রশ্ন করছি। তাতে সুবিধাটা হচ্ছে কি সে নিজেই চয়েস করছে, তারপর যদি ভুল করে তখন তাকে আমি বকতে পারি। আমি আর ওই জায়গায় যেতে চাই না। আর কলেজ লেভেলের গল্প সেসব, কলেজ লেভেলের বা এখন ছাত্রদের পড়ানো, এখন সত্যি বলছি ছাত্রদের পড়ানো, ছাত্রদের সঙ্গে অনেকটা বন্ধুর মতোই মিশি, ফলে পড়ানো ব্যাপারটা হ্যাজ বিকাম ইজি। আর আমি দেখেছি বকে আর এখন আর হয় না, এখন দেখবে সায়ন্ত বিয়েই করেনি এখনো, কি বোঝাবো, ছেলে মেয়ে আছে, বুঝতে পারছি ছেলে মেয়ের ব্যাপারে ছাত্র, হ্যাঁ ছেলে মেয়েদেরকে বকাঝকিটাই একটা মুশকিল হয়ে গেছে না, সুতরাং কলেজেও এখন সেইভাবেই ডিল করতে হয়, কাউকে বেশি বকে আর কিছু করা যায় না, ছাত্রছাত্রীকে খুব বেশি বকার জায়গা নেই, রেদার যদি বন্ধুর মতো মিশে তুমি কিছুটা বলতে পারো কোথায় ইট বেস্ট বিকাম। সেই জন্যই জানি না কেন, প্রবাবলি দ্যাটস ওয়াই আই বিকাম মাচ মোর মানে ক্লোজার টু মাই স্টুডেন্টস। তারা তাদের পার্সোনাল প্রবলেম এসে আমার কাছে যেমন জানে, আবার পরীক্ষার আগে কি কি পার্সোনাল প্রবলেম বলে, হ্যাঁ এই ব্রেকআপ, কোন ছেলেকে চলে গেছে, আপনি কি করেন প্লাস্টার করে দেন ব্রেকআপে, হ্যাঁ এইটা ভালো বলেছো। তখন তোমায় দেখতে হয় কি হাড় ভেঙেছে, মানে ফিমার ভাঙলে ফিমার জোড়া লাগাতে পারো, আর ফিমারের সঙ্গে যদি হাতের হাড় ভেঙে যায় তো জোড়া হবে না, তখন একটু আলোচনা সাপেক্ষে বসতে হয়। ব্রেকআপ ছাড়া আর কি নিয়ে বলে বন্ধুর মতো, ব্রেকআপ ছাড়া কি বলে এই, তাহলে তো যে স্টুডেন্ট প্রফেসরও তো একটা রিলেশনশিপ হয় নাকি, তুমি সেদিকে যেতে চাইছো? ছাত্রীরা স্যারদের সল্টিং পেপার খুব পছন্দ করে। এখানে একটা প্রশ্ন আছে, এখানে প্রচুর লোক বলে যে একটা যদি ছেলে যদি একটা টিচার হয় তাহলে সে তার উল্টো দিকে যদি ছাত্রী যদি আসে তাকে সে একটু বেশি মানে ছাড় দেয়। কি বলি, আমি যে স্ট্রিমে আছি সেখানে মহিলা স্টুডেন্ট প্রায় নেই, যদিও এখন আসছে। অর্থোপেডিক্সটা ধারণা ছিল একটা সময় যে প্রচুর কায়িক পরিশ্রমের ব্যাপার, শক্তি লাগবে, এবং মেয়েরা আসতো না। না অফ লেট এখনই আমার একটা মেয়ে পিজিটি, মহিলা পিজিটি আছে, এবং আমি বিদেশে 3 জন কনসালটেন্টের কাজ করেছি যারা মহিলা। হ্যাঁ, সুতরাং ব্যাপারটা চেঞ্জ, আমাদের দেশেও ধীরে ধীরে চেঞ্জ হতে আরম্ভ করেছে। এই মুহূর্তে অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলে 7 জন মহিলা এমএস অর্থোপেডিক্স পোস্ট গ্রাজুয়েশন, কিন্তু আমাদের সময় এটা ছিল না। অর্থোপেডিক্স ধরেই নেওয়া তো পুরুষ মানুষের কাজ, মহিলারা ধারে পাশে আসতো না। তবে হ্যাঁ, অর্থোপেডিক সার্জন এবং অর্থোপেডিক পিজিদের প্রতি মহিলা স্টুডেন্টদের একটা আকর্ষণ ছিল। কারণ আপনারা কেউ কখনো জর্জ ক্লুনি বলে ডেকেছে? না জর্জ ক্লুনি কি বলেছে, কি জর্জ ক্লুনির মতো পয়সা হতে থাকলে ডাকতো না। বাট আই হ্যাভ গট গুড রিলেশনশিপ উইথ অল মাই স্টুডেন্টস। আমার ইউনিটে প্রত্যেক বছরই একটা পিকনিক হয়, যেটা সকলে চেষ্টা করে অ্যাটেন্ড করার, মানে এটা শুধু আমার অর্থোপেডিক ইউনিট থেকেই যায়। And this is running for last 11 years or so. এটা একটা হ্যাপেনিং থিং আমার ইউনিটে, and they're friendly, এবং আমার সঙ্গে ইউজুয়ালি আমি বললে কাজ হয় না এরকমটা হয় না, সে যেভাবেই হোক তাদের বুঝিয়ে। তবে ওভারঅল স্টুডেন্ট কোয়ালিটি ইজ ফলিং, আই মাস্ট সে। সেটা যাই না পরীক্ষা সিস্টেম, এই এখনকার পরীক্ষা সিস্টেম নিয়ে আমি বলতে চাই না, তোমরা তো জানোই। আর এই টাকা দিয়ে পড়ার ব্যাপারটা আমাদের সময় তো এরকম ছিল না, না এখন তো দেখো 2 দিন অন্তর একটা করে মেডিকেল কলেজ খুলে যাচ্ছে, একটা করে প্রাইভেট মেডিকেল কলেজ, সেটা তো নিশ্চয়ই কারুর না কারুর তো লাভ হচ্ছেই। এক তো যারা পারমিশন দিচ্ছে তাদের লাভ, 2 হচ্ছে এই প্রাইভেট মেডিকেল কলেজে কত টাকা দিয়ে ডাক্তারি পড়তে আসছে ছেলেমেয়েরা, ইউ কান্ট ইমাজিন। হ্যাঁ, যতটা বলা হচ্ছে তার হয়তো ডবল টেবিলের তলা দিয়ে যাচ্ছে। সো দিজ আর ভেরি অবনক্সাস থিংস, আই ডু নট ওয়ান্ট টু ডিসকাস হিয়ার। তবে ওভারঅল আমি যেমন ডাক্তারি পড়েছি, ডাক্তারি ভালোবেসে, ছোটবেলা থেকেই আমার বাড়িতে ডাক্তারি পড়তে হবে এই ব্যাপারটা নার্চার করা হয়েছে। আমার দাদা ইঞ্জিনিয়ার, দিদি পিএইচডি করেছে, সো আমাকে ছোটবেলা না ডাক্তার।
তো ডাক্তারিটা করেছি আমি ভালোবেসে, এবং তারপরে অর্থোপেডিক্সে গেছি, সেটাও প্রবলি কুশল জানে যে আই হ্যাভ বিন আ পেশেন্ট ওয়ান্স। আমার ফার্স্ট ইয়ারে বড় অ্যাক্সিডেন্ট হয়, আই ওয়েন্ট, আমার একটা ট্রামের চাকা যায় এবং আমি গিয়েছিলাম কার্ডিওলজিস্ট হতে। জীবনানন্দের মতো একদম জীবনানন্দ মরে গেছিল, আমি বেঁচে আছি বলে আমি মনে হয় বিশাল বড় ট্রাম অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, ট্রামের লাস্ট চাকায় একদম হেদুয়ার মোড়ে ধাক্কা লেগেছিল, আমি পড়ে গেছিলাম মাটিতে। ট্রামে উঠতে গিয়ে ট্রামের সঙ্গে কোনো যোগও নেই, রাস্তায় কিছু পড়েছিল, আই স্লিপ এবং লাস্ট চাকাটা লাগে, অ্যান্ড দ্যাট চেঞ্জ মাই লাইফ। আমি হসপিটালে ছিলাম 5 months, টানা 5 মাস মেডিকেল কলেজে ভর্তি ছিলাম। আমার পরীক্ষা টরীক্ষা প্রথম দিকে সব মেডিকেল কলেজে দেয়, এবং সেই জন্য দ্যাট বিকেম অ্যাজ এ মানে ইম্পেটাস ফর মি যে অর্থোপেডিক্সই করবো। এবং যে জন্য দেশে যা অর্থোপেডিক ডিগ্রি আছে সবই করা হয়ে গেছে, ডিপ্লোমা মাস্টার ডিগ্রি করেই ইংল্যান্ডেও ছিলাম 5 বছর, আই ডিড অনলি অর্থোপেডিক্স। এসে অর্থোপেডিক্সই করি এবং অর্থোপেডিক্স পড়াই, সুতরাং অর্থোপেডিক্সটাই আমার ধ্যান জ্ঞান। সো আই লাভ দিস। সুতরাং এই ভালোবাসাটা যদি লোকজনের মধ্যে থাকে, দেখো ওই অহেতুক আজে বাজে কথা বললে আপনি দেখবে আজকে একটা 11-12 জয়েন্টে ফার্স্ট হয়েছে, উচ্চমাধ্যমিকে ফার্স্ট হয়েছে, আনন্দবাজারের হেডলাইন হচ্ছে উনি বিনা পয়সায় রোগী চিকিৎসা করতে চান, উনি ওখানে সে চায়। দিস ইম্প্রুভেবল, এগুলো ছোটবেলার কথা। দেখো অল প্রফেশন নিডস মানি, তুমি তো প্রফেশনাল, তার মানে তুমি একদম নির্লজ্জের মতো টাকা রোজগার করার চেষ্টা করো না, আবার মানুষকে যেটা কাজ করছো তার একটা পারিশ্রমিক দেবে। এই কথাগুলো ভুল। এভরিথিং হ্যাজ টু বি আ ব্যালেন্সড। সুতরাং সাবজেক্টটাকে ভালোবেসে যদি করো তাহলে এভরিথিং ইজ গুড ফর ইউ। তুমি এতে ভালোবাসো, তুমি কথা বলতে ভালোবাসো, তুমি এটা করছো, ইট গিভস ইউ গুড। এটা তোমার দিনের শেষে ভালো লাগা থাকতে হবে। তোমায় যদি জোর করে এখন 10টা 5টা চাকরিতে বসিয়ে দেয় তোমার ভালো লাগবে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের এই ইনজেকশন পডকাস্টে আসার জন্য। আশা করি আপনার ভালো লেগেছে। আমারও ভালো লাগলো, অনেক দর্শক বন্ধু সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করতে পারলাম। তোমাদেরকেও অভিবাদন, তোমরা এরকম একটা প্রোগ্রাম রান করছো, এটা সাফল্য কামনা করি, আর আরো মানুষের কাছে আরো খবর পৌঁছে দাও। হুইল চেয়ারটা কেমন লাগলো? হুইল চেয়ারটা তো খুবই ভালো, শুধু ভয় লাগছে যে তোমরা কখন আবার কোথাও ঠেলে কোন খাটে শুইয়ে দেবে। না না না, খাটে আমরা বেড আমরা রেখেছি একটা, ফার্স্ট এডের ব্যবস্থাও রয়েছে, আপনি আছেন, এই ডাক্তারবাবু রয়েছেন, কিন্তু আমাকেই তো হুইল চেয়ারে বসিয়ে দিন। না না, কোনো অসুবিধা নেই। তো আপনাদের কেমন লাগলো আমাদের এই পর্ব আমাদেরকে কমেন্ট বক্সে জানান, আর আপনারা সুস্থ থাকবেন যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়, আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। তো এখান থেকে বিদায় নিচ্ছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে নতুন কোনো ইনজেকশন নিয়ে।